কি হবে, অ্যামাউন্ট কি হবে, টাইমিং কি হবে, এগুলো কিভাবে রিকগনাইজ করা হবে সেগুলো। আর কত তারিখে এটা ছিল সেটা হলো 1 জানুয়ারি 2018 এটা অ্যাপ্লিকেবল হয়েছে, ম্যান্ডেটরি। তারপর আমরা বলেছিলাম যে রেভিনিউ টাইপস কি রকম লাস্ট ক্লাসে। এরপরে হলো রেভিনিউ রিকগনিশনের কিছু প্রিন্সিপাল আছে, সেই কোর প্রিন্সিপাল আমরা নিয়ে কথা বলছিলাম গতদিন। মূল যেটা আলোচনায় ছিল সেটা হলো 5 স্টেপ মডেল। সেই 5 স্টেপ মডেলের ক্রাইটেরিয়া ছিল হলো স্টেপ 1 এ কন্ট্রাক্ট আইডেন্টিফাই করা, তারপর সেপারেট পারফরম্যান্স অব্লিগেশন সেট করা, ডিটারমাইনিং দ্য ট্রানজাকশন প্রাইস, অ্যালোকেশন ট্রানজাকশন প্রাইস টু পারফরম্যান্স অব্লিগেশন, রিকগনাইজড রেভিনিউ। দেন এইভাবে আমরা রেভিনিউ রিকগনিশন করব। এই 5টা স্টেপ ছিল। তো 5টা স্টেপের প্রত্যেকটা স্টেপই আমরা ডিটেইলস আলোচনা করেছিলাম। তো আলোচনার এইখানটাও আমরা আলোচনা করেছি যে ডিস্টিংক্ট সার্ভিস, গুডস এন্ড সার্ভিস, সিরিজ অফ ডিস্টিংক্ট গুডস এন্ড সার্ভিস, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। তারপরে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম মেটা কানেক্টেড, যে তাদের 3টা নিয়ে পারফরম্যান্স অব্লিগেশন ছিল, এটাও কথা বলেছি। ডিটারমিনিং দ্য ট্রানজাকশন প্রাইস, সেখানে আমরা এই এক্সাম্পলটা ব্যবহার করেছি, এটারই আমরা কথা বলেছি। তো অ্যালোকেশন অফ ট্রানজাকশন প্রাইস, সেটা নিয়ে আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছিলাম, এটাও নিয়ে আমরা গত ক্লাসে বলেছি। এবং রেভিনিউ কিভাবে রিকগনাইজ হবে এট দ্য পয়েন্ট অফ টাইম, আর একটা হলো ওভার দ্য টাইম, সেটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম। এরপরে হলো আমরা পারফরম্যান্স অব্লিগেশনের কথা বলছিলাম, যে পারফরম্যান্স অব্লিগেশনটা কিভাবে অ্যাকচুয়ালি রিকগনিশন হবে, কতটুকু পারফরম্যান্স কমপ্লিট করা হয়েছে, তার উপর ভিত্তি করে আমাদের রেভিনিউ রিকগনিশন করতে হবে। আমরা মূলত লাস্ট ক্লাসে লাস্ট সেশনগুলোতে পারফরম্যান্স অব্লিগেশন স্যাটিসফাইড ওভার টাইম, এটা আমরা এই পর্যন্ত লাস্ট ক্লাসে আমরা ঠিক এই পর্যন্ত ছিলাম, যে পারফরম্যান্স অব্লিগেশন স্যাটিসফাইড ওভার টাইম পর্যন্ত, যে টাইমের ভিতরে ঠিক এতটুকু গিয়ে আমরা থেমে গিয়েছিলাম। এখন আমাদের যেটা বিষয় সেটা হলো যে আমরা একটু পিডিএফ ওপেন করলে আমাদের একটু মার্ক করা সহজ হয়। তো আমরা একটু রিক্যাপ করে এখন সামনের দিকে আমরা যাব। তো পারফরম্যান্স অব্লিগেশন পর্যন্ত আমরা মোটামুটি গত ক্লাসে দেখেছিলাম। এখন আমরা দেখব যে গুডস এন্ড সার্ভিস, একটা পয়েন্ট অফ ইয়াতে সার্ভিসের মধ্যে গুডসও থাকতে পারে, আর একটা হলো সার্ভিসও থাকতে পারে। গুডস কিভাবে থাকতে পারে, একটা কন্ট্রাক্টের ভিতরে, সে এন এক্সাম্পল, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? প্লিজ স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, স্ক্রিন। এখানে দেখেন যে একটা কন্ট্রাক্ট হয়েছে এরকম, যে একটা কন্ট্রাক্টের ভিতরে 15 লাখ টাকার একটা কন্ট্রাক্ট হয়েছে। Due to the specified nature of the equipment, the entity has agreed to provide free support service next 2 years. 2 years এর মধ্যে একটা ফ্রি সাপোর্ট সার্ভিস দিবে। এই ফ্রি সাপোর্ট সার্ভিস দিতে গিয়ে এই ফ্রি সাপোর্ট সার্ভিসে আমাদের এই জায়গাটায় আমরা ফ্রি সাপোর্ট সার্ভিস দিব। ফ্রি সাপোর্ট সার্ভিস দিতে গিয়ে এর মধ্যে despite the cost to the entity of that, এই ফ্রি সাপোর্টের কস্ট, টোটাল কস্ট ছিল হলো 1,20,000। The entity usually earns a gross margin 20% on support service of the contract. তাহলে এখন আমরা রেভিনিউ কিভাবে রিকগনাইজ করব ডিসেম্বর 31, 20x7 এ? ডিসেম্বর 31, 20x7 এ আমরা কিভাবে রেভিনিউ কতটুকু রিকগনাইজ করব? আমাদের কন্ট্রাক্টটা হয়েছে হলো এই জায়গাটায়, কন্ট্রাক্টটা হয়েছে এইখানটায়, কন্ট্রাক্টটা হয়েছে আমাদের ধরুন এই জায়গাটায়। হ্যাঁ, সেটা হলো যে 1 জানুয়ারি 20x7 এ 2 ইয়ার্স এর কন্ট্রাক্ট। 2 ইয়ার্স এর কন্ট্রাক্টের মধ্যে আমাদের 1,20,000 টাকা হলো খরচ হবে কামিং 2 ইয়ার্স এ। হ্যালো, কামিং 2 ইয়ার্স এ আমার 20% 20% খরচ হবে, সরি 20% আমি মার্জিন করবো এই 120,000 এর যে এক্সপেন্সটা হবে তার উপরে। এখন 20% মার্জিন করলে আমরা কিভাবে রেভিনিউ রিকগনাইজ করব? একটা হলো গুডস আর একটা হলো সার্ভিস। তো গুডস এর ক্ষেত্রে যদি আমরা দেখি যে 20% যদি সাপোর্ট সার্ভিস আমরা মার্জিন করি, তাহলে এটাকে যদি আমরা 80% ধরি, 80% ধরলে আমাদের এটাকে আমরা 100% নিয়ে গেলে তাতে আমাদের, আমরা যদি একটা এক্সেল শিটে যাই,
হ্যাঁ, এক্সেল শিটে আমাদের ক্যালকুলেশনটা যদি দেখাই তাহলে ইজিয়ার হবে। ধরুন আমাদের গুডস এন্ড সার্ভিস, এটা হলো আফটার সেলস সাপোর্ট সার্ভিস হলো 1,20,000 টাকা কস্ট। 1,20,000 টাকা যদি কস্ট হয়, এটাকে যদি আমি 80% বেস ধরি তাহলে 0.8 ধরি, তাহলে আমার টোটাল ভ্যালুটা হলো এটার ভ্যালু হবে হলো 1,50,000। 1,50,000 রেভিনিউ রিকগনিশন হবে হলো আগামী 2 ইয়ার্সে। আগামী 2 ইয়ার্সে রেভিনিউ রিকগনিশন হবে। তাহলে বাকি থাকে কত? যদি টোটাল 15 লাখ হয়, তাহলে আমরা যদি টোটাল 15 লাখ হয়, টোটাল যদি 15 লাখ হয়, আমাদের টোটাল রেভিনিউ যদি 15 লাখ হয়, তাহলে ব্যালেন্সিং ফিগারটা হবে আমাদের কি? গুডস এর জন্য। আমাদের গুডস এর জন্য হবে হলো ব্যালেন্সিং ফিগার, দ্যাট ইজ গুডস এর জন্য হবে 13,50,000। এখন বলছে যে আমরা কতটুকু রিকগনাইজ করব ডিসেম্বর 31, 2027 আমরা বা 16 রিকগনিশনের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই যে সাপোর্ট সার্ভিসের, এই সাপোর্ট সার্ভিসের কস্টটা কত দিনের? 2 ইয়ার্স এর হয়। এটা হলো 2 ইয়ার্স। কোশ্চেনে আছে এটা 2 ইয়ার্স। আপনারা একটু বড় করে দেখাচ্ছি। এটা হলো 2 ইয়ার্স। যদি 2 ইয়ার্সই হয়, তাহলে 2007 এর জন্য আমাদের রেভিনিউ হবে এটার ভাগ যদি আমরা করি তাহলে 2, দ্যাট ইজ আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করে দেই তাহলে রেভিনিউ হবে তো, অর্থাৎ গুডস এর জন্য 13 লাখ আর সার্ভিসের জন্য কারেন্ট ইয়ার শেষে আমরা 75,000 রিকগনিশন করতে পারবো। এবার আমরা স্লাইডে চলে যাচ্ছি। হ্যালো ভাই, হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, মিটিং লিংক আমি একটু সময় নিচ্ছি, 1 সেকেন্ড সময় নিচ্ছি। মিটিং লিংকটা একজন শেয়ার চাচ্ছেন, তো আমি মিটিং লিংকটা একটু শেয়ার করে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, আচ্ছা আমরা যদি কারেন্ট ইয়ারে ধরি তাহলে 1 বছরের মধ্যে যদি আমরা দেখাই তাহলে 75,000 হবে হলো সার্ভিস রিগার্ড এঙ্গেজ সার্ভিস, আর গুডস ইনস্ট্যান্টলি হবে 13,50,000। এবার যদি আমরা দেখি যে রেভিনিউ রিকগনিশন আমরা কিভাবে করব, সেটা হলো কারেন্ট ইয়ারে 31শে ডিসেম্বর, আমরা কোশ্চেনে আবার যাচ্ছি যে ডিসেম্বর 31 আমার এগ্রিমেন্ট হয়েছিল হলো এগ্রিমেন্ট হয়েছে 1 জানুয়ারি 2027 এ 15 লাখের 2 ইয়ার্স ধরে সাপোর্ট সার্ভিস দেব। তাহলে 31 ডিসেম্বর 1 বছর পার হলে আমরা এই কারেন্ট ইয়ারে রেভিনিউ রিকগনিশন করব হলো রেভিনিউ রিকগনিশন করব হলো আমরা 13 লাখ, আর রেভিনিউ রিকগনিশন করব 13 লাখ গুডস এর জন্য, আর 75,000 হলো সার্ভিসের জন্য। এভাবে আমরা রেভিনিউ রিকগনিশন করব গুডস এন্ড সার্ভিস একসাথে থাকলে। আচ্ছা, জাস্ট এ সেকেন্ড প্লিজ। আচ্ছা, আমরা যদি দেখি যে এইখানটায় আমাদের কন্ট্রাক্ট হয়েছে হলো এই জায়গাটায় এবং কন্ট্রাক্ট ছিল এটা, সেটা এটা এইভাবে আমরা 13,000 আমাদের গুডস এর জন্য আর 75,000 সার্ভিসের জন্য, টোটাল যদি বলি তাহলে 13,75,000। এবার
আমরা দেখলাম যে গুডস কিভাবে, গুডস এবং সার্ভিস দুটো এলিমেন্ট যদি একটার মধ্যে থাকে তাহলে কিভাবে আমরা সেগ্রিগেট করে দেখাবো সেটা আমরা দেখলাম। এটা কি এবার আরেকটু যদি বলবেন আবার? জি জি এটা কি আবার একটু বলবেন? জি প্লিজ। আমরা আচ্ছা, আমি হ্যাঁ, প্রথমে একটা প্রশ্ন করি আবার বলার আগে। গুডস এবং সার্ভিস যদি দুইটা একসাথে থাকে তাহলে কি আমরা আগে সার্ভিসটাকে ক্যালকুলেট করে তারপর গুডসটাকে ক্যালকুলেট করব? না 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 না, হ্যাঁ হ্যাঁ, সার্ভিসের ভ্যালুটাকে আগে আলাদা করে আমার কন্ট্রাক্ট প্রাইস কত, আমার কন্ট্রাক্ট প্রাইস হলো আমার যদি বলি যে কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে হলো 15 লাখ। হ্যাঁ, আমার কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে 15 লাখ, এটাকে আগে আলাদা মানে টোটাল ভ্যালু হলো 15 লাখ। কন্ট্রাক্ট প্রাইস হলো 15 লাখ। হ্যাঁ, প্রথমে কি করতে হবে যে সার্ভিসের পোরশনটার ভ্যালু কত, সার্ভিসের পোরশনের যদি ভ্যালু আমরা বের করি, দেখেন সার্ভিসের পোরশনটাকে আলাদা করে ফেলতে হবে। আলাদা করার জন্য আমাকে যেটা করতে হবে যে সার্ভিসের পোরশনের আমার কস্ট হবে হচ্ছে হলো 1,20,000 টাকা 2 বছরের জন্য। কিন্তু আমি বলছি 20% এর উপরে মার্জিন করব, মানে কোশ্চেনে বলা আছে 20% হলো মার্জিন। যদি 20% মার্জিন হয় সেলস এর উপরে বা সার্ভিসের উপরে, তাহলে কিন্তু এইটাকে আমরা বেস ধরবো কত পার্সেন্ট, 80%। 80% বেস ধরলে এইটার উপরে আমি 0.8 করে দিলাম একবারে, আমার 1,20,000 আমার 1,50,000 হয়। এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে গুডস থেকে মানে টোটাল কন্ট্রাক্ট থেকে সার্ভিস পোরশনটাকে আলাদা করে ফেলতে হবে। প্রথম কাজ হচ্ছে হলো সার্ভিস পোরশনটাকে আলাদা করতে হবে। এবার আপনার কোশ্চেন আমি আবার নেব, বলুন আপনার কোশ্চেনটা কি ছিল? না, আমার প্রশ্ন হচ্ছে জিনিসটা একটু আবার বুঝান, কিন্তু জিনিসটা হচ্ছে আমাদের যদি দুইটা একসাথেই থাকে তখন কি আমি গুডসটাকে ভাগ করার আগে সার্ভিসটাকে আগে মেজারমেন্ট করে নিব কিনা, তারপর জি, সেখান থেকে সার্ভিস এখন যদি সার্ভিস আলাদা করে বলা থাকে, সরি গুডস এর কথা যদি বলা থাকতো যেটা 13,15,000, তাহলে কিন্তু আমি সার্ভিসটা পেয়ে যেতাম যে 1,50,000। কিন্তু আমাকে বলছে যে এনটিটি মানে যে সার্ভিসটা আমি আগামী 2 ইয়ার্সে দেব তার খরচ হচ্ছে হলো তার তার কস্ট কত, তার কস্ট হচ্ছে হলো 120,000 ইন টোটাল কস্ট। এটার কস্টটা হচ্ছে হলো আপনার 120,000, এটা 120,000 হচ্ছে কস্ট। যদি কস্ট হয় 120,000 তাহলে আমার এই পার্সেন্ট এইটার রেভিনিউ কতটুকু হবে, এই বাবদ রেভিনিউ কতটুকু হবে সেটা আমাকে ক্যালকুলেশন করে নিতে হবে। আবার যদি বলা থাকতো যে আমার রেভিনিউ কস্ট গুডস বাবদ এতটুকু, তাহলে কিন্তু আমি ওইটাকে গুডস এর অংশটাকে আলাদা করে ফেলতাম। অর্থাৎ দুটো অংশকে আলাদা করতে হবে, যেটার ভ্যালুটা ডেসক্রাইব করা দেয়া থাকবে সেটাকে অংশটাকে আলাদা করে নিতে হবে। ওকে জি ওকে ঠিক আছে। তাহলে এই জায়গা কি আর কোনো কোশ্চেন আছে এই জায়গাটুকুতে? আমাদের আমরা ওয়ার্কিংটা এখানে দেখিয়ে দিয়েছি কিন্তু, হ্যাঁ আমরা কিন্তু এই জায়গাটুকু দেখিয়ে দিয়েছি। আচ্ছা, একটা কোশ্চেন ছিল বলুন। যে এই 1.5 লাখ টাকাটা মানে 100 - 20 এই জিনিসটা একটু বুঝি নাই যে 1,20,000 কে আপনার কোশ্চেনটা একটু দেখতে হবে। বলা হয়েছে মার্জিন, মার্জিন মিন্স আপনারা কি মার্জিন মানে হলো সেলস রেভিনিউর উপরে। যদি 100 টাকা রেভিনিউ হয়, আমরা আসি, যদি আমার 100 টাকা রেভিনিউ হয় কত, আমার যদি কস্ট হয় টোটাল রেভিনিউ হয় 100 টাকা, আর তার মধ্যে যদি 20 টাকা হয় হচ্ছে হলো কস্ট, তো সেই ক্ষেত্রে আমার রেভিনিউর কস্ট মানে সরি মার্জিন হয় 20 টাকা, তাহলে আমার কত কস্ট কত 80 না, 80 যদি 80 হয় জি আমার এটা তো 80, এটা তো 80%, 80% কে 100% করলে কিন্তু আমার এইটাই হয়। এখন আমি যদি এইভাবে ক্যালকুলেশন না করে আমি ধরেন ওই 120 কে গুণ করলাম 100 দিয়ে আর ভাগ করলাম 80 দিয়ে, তাও তো আমার সেই 1,50,000ই হবে নাকি? জি 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 ঠিক আছে, এবার ঠিক আছে। জি ওকে, থ্যাংক ইউ। জি জি আচ্ছা।
আচ্ছা, এবার আমরা যদি এইখানে যাই, আমরা গুডস এন্ড সার্ভিস আলাদা করলাম। এইবার আমার একটা জিনিস, যে সেলস করলে তো সেলস রিটার্নও হইতে পারে নাকি? সেলস করলে কি রিটার্ন হইতে পারে? আপনারা একটু কাইন্ডলি এই পোরশনটাকে, এই ফার্স্ট প্যারাটাকে একটু পড়বেন, একটু কাইন্ডলি সবাই। আপনাদেরকে 3 মিনিট সময় দিলাম। একটু পড়বেন। না আমি পড়বো? প্লিজ, পড়বো আমি না আপনারা পড়বেন? আপনারা একটু দেখবেন, আপনাকে দেখলে আমি একটু পড়লে ইজি হবে। আমি পড়বো? হ্যাঁ হ্যাঁ পড়ুন। আচ্ছা, Bags Glory Limited operates a number of high-ended handbag outlets. On 28 January 2009, it sells 50 identical bags to different customers for 850 each. The bag cost 400 taka each. The customer have 28 days in which they can return purchases in exchange for a full refund. And based on past experience, Bags Glory Limited expects a returns level of 6%. Bags Glory Limited Fabulous February sale starts on 1 February and the selling price of the bags will be reduced to 50% of the original price from that date. Recommend is আচ্ছা, দেখেন, একটা আমরা 50 আইডেন্টিক্যাল ব্যাগ সেল করি। 50 আইডেন্টিক্যাল ব্যাগ সেল করলে কাস্টমারের কাছে তার ভ্যালু কত? পার ব্যাগের প্রাইস হচ্ছে হলো 850। 850। 850 850 যদি 850 হয়, তাহলে 850 যদি হয়, তাহলে আমরা বলছি যে ফার্স্ট ফেব্রুয়ারি আমরা এটা 28 জানুয়ারি 20x9 ফেব্রুয়ারি 20x9 এ আমরা সেলটা করলাম। ঠিক আছে? It sells 50 identical bag to different customer for 850 each প্রত্যেকটার জন্য। The bags cost 400 each, cost হচ্ছে হলো 400. The customer have 28 days in which they can return purchases in exchange for a full refund, মানে ফেরত দিতে পারে। Based on past experience, Bags Gallery Limited expect a return level 6%. 6% এর আমাদের সাধারণত ফেরত আসে। তাহলে 6% ফেরত আসলে দেখেন যে Bags Gallery Limited Fabulous February sales start on 1st February and the selling price bag will be reduced to 50%. আমার যে ব্যাগগুলো সেল হয়েছে 28 জানুয়ারিতে, ঠিক ওই ব্যাগগুলাই পরবর্তী 1 তারিখে সেটা সেল হচ্ছে 50%-এ। আচ্ছা, ওই জায়গাটা আমি পরে যাই। আমার প্রথম কথা হলো যে রিটার্নের পরিমাণ কত? 6%। ওকে, এই জায়গায় কারো কোনো কোশ্চেন আছে? আরেকটা হলো, এখন বলছে যে হাউ শুড ব্যাগ গ্যালোর অ্যাকাউন্ট ফর দ্য সেল অফ ব্যাগস, কিভাবে সে এই সেলটাকে রিকগনাইজ করবে 28 জানুয়ারি 20x9 এ। আর আচ্ছা, আমরা এখানে তো জি জি আমরা এখানে তো প্লিজ আপনি বলেন, তারপর আমি বলবো। আচ্ছা, how would the accounting treatment change if the selling price of the bag was to be reduced to 40% of the price in the Fabulous February sale? অর্থাৎ আমরা যে ফেব্রুয়ারিতে সেল করছি সেইখানে যদি সেটা 40% হয়ে যায়, তাহলে আমরা কিভাবে এই মানে ব্যাগগুলোকে অ্যাকাউন্টিং করব? এবার আপনার কোশ্চেন বলেন। এখানে কোশ্চেনে কি ফুল রিফান্ডে কি আমরা কনসিডার করব? জি, আমরা ফুল রিফান্ড বলতে 6% এক্সপেক্ট, অর্থাৎ জেনারেলি তার পাস্ট এক্সপেরিয়েন্স থেকে দেখা যায় 6%, আমরা 6% করব। এবার যদি আমরা এক্সেল শিটে চলে যাই, আমরা যদি এই ক্যালকুলেশনটাকে নিয়ে একটু এক্সেল শিটে চলে যাই, তাহলে বেটার হবে। দেখুন, আমরা যদি এক্সেল শিটে যাই, তাহলে আমার টোটাল ব্যাগ সেল কত?
850, রাইট? 850 টোটাল সেল হলো 850। 850 আমার টোটাল ব্যাক। 850 প্রাইস, একটু ভুল হয়ে গেল। 50 হইলে 6% কতটুকু হয় এস্টিমেটেড? 3টা, তাই না? দেখুন আমার হলো 50, তার সাথে যদি আমি এটাকে 50 ইনটু 6% করি তাহলে 3টা ব্যাগ রিটার্ন আসার সম্ভাবনা আছে। 3টা ব্যাগ রিটার্ন আসার পসিবিলিটি আছে। এই জায়গায় কারো কোনো কোশ্চেন আছে কিনা? এক্সপেক্টেড ভ্যালু আমরা আগেই বলে নিয়েছিলাম, লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে এক্সপেক্টেড ভ্যালু বেস্ট এস্টিমেট করতে হবে। বেস্ট এস্টিমেট করতে দিয়ে পাস্ট এক্সপেরিয়েন্স থেকে আমরা দেখলাম যে 3টা ব্যাগ আমাদের ফেরত আসতে পারে। এবার আমরা রেভিনিউ রিকগনাইজ করব কতটুকু? এই 50 থেকে 3টা যদি মাইনাস করে দেই তাহলে আমার থাকে 47। প্রাইস কত? 850। আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা দেখি যে এখান থেকে আমরা 39950 রেভিনিউ রিকগনাইজ করতে হবে। এবার কস্ট অফ সেলস হবে কত? আমরা দেখেছিলাম কস্ট হলো 47 এর 400 টাকা করে। আমরা আবারও যদি এক্সেল শিটে দেখি, সরি স্লাইডে দেখি যে আমাদের প্রত্যেকটার কস্ট ছিল কত? 400 টাকা করে ইচ। 400 যদি থেকে থাকে তাহলে আমরা কস্ট হবে, আমরা যদি এই 450 ইনটু এটা করি তাহলে আমরা কস্ট অফ সেলস হচ্ছে হলো আমাদের এটা। এরপরে আমাদের যে 3টা ব্যাগ ফেরত আসবে কথা বলা ছিল as per IFRS 15 আমাদের তার জন্য একটা রিফান্ড লায়াবিলিটি ক্রিয়েট করতে হবে। তার জন্য একটা কি করতে হবে? একটা রিফান্ড লায়াবিলিটি করতে হবে টোটাল যে সেল প্রাইসে করেছি। আমরা জার্নালটা নিচে দিচ্ছি, নিচে দেখাবো। তাহলে এখানে 3টার প্রাইস যদি আমরা এটাকে নিয়ে আসি তাহলে এখানে দেখি আমাদের রিফান্ড লায়াবিলিটি হচ্ছে হলো 850 করে 2550। ফাইন। আমাদের কোশ্চেনে প্রথম কোশ্চেনে ছিল যে আমি 28 তারিখে সেল করছি, 28 তারিখে সেল করছি হলো 850 করে, কিন্তু ওই সেম গুডস এর প্রাইস ছিল রিডিউসড ফেব্রুয়ারির 1 তারিখে গিয়ে রিডিউসড হয়ে গেছে কততে? 50%-এ। 50% ওটার ভ্যালু হয়ে গেছিল। এবার আপনাদের কাছে আমরা কোশ্চেন যে ইনভেন্টরি রিকগনিশনের জন্য আমরা কি পলিসি ফলো করি? ইনভেন্টরি রিকগনিশনের জন্য আমরা কি পলিসি ফলো করি? এটা কি আমরা একটু বলতে পারি কেউ? Cost or NRV? কস্ট অর নেট NRV, net realizable value. যেটা দুটার মধ্যে কি বড়টা না ছোটটা? ছোটটা, তাই না? আচ্ছা, তাহলে দেখেন আমার কস্ট কত ছিল? Cost হলো 400 করে, $400 করে। আর আমার এখন প্রাইসিং কত? 1 তারিখের ভ্যালু। আমরা কিন্তু ফোরকাস্ট করছি যে আগামীকাল যে আমি সেলটা করছি ওই 28 তারিখে কিন্তু আমি 28 ফেব্রুয়ারি না, আসলে 28 জানুয়ারি, সরি জানুয়ারি হবে, জানুয়ারি। আমরা ফোরকাস্ট করছি যে ওইটা ভ্যালুটা কমে গেল কত? 425। দুটার মধ্যে লোয়ার কোনটা? এটা আর এটার মধ্যে 400 এর মধ্যে 400। তাহলে আমার ইনভেন্টরি যেটা ফেরত আসবে সেটার ভ্যালু হবে কত? 425 400 রাইট। আমরা কিন্তু এইখানে এই কথাটা বলে দিয়েছি যে আমাদের এইখানে কিন্তু আমরা সেই কথাটাই বলে দিয়েছি যে ভ্যালু অফ ইনভেন্টরি, আমি যে 3টা ইনভেন্টরির 3টা সেলের জন্য আমি রিফান্ড লায়াবিলিটি ক্রিয়েট করলাম, ওই ইনভেন্টরিটা তো আমাদের নিজেদের অ্যাসেট, তাই না? অ্যাসেট। ওকে, এই ভ্যালুটাকে আমাদের রিকগনাইজ করতে হবে। তখন আমার ইনভেন্টরির ভ্যালু অর্থাৎ অ্যাসেটের ভ্যালু হবে হচ্ছে হলো 1200। ফাইন। আমরা যদি আরেকটু আগাই, এবার যদি 40%, আমরা জার্নাল প্রত্যেকটা জার্নাল দিয়ে দেখাবো। এবার সেকেন্ড কন্ডিশনে কি ছিল? সেকেন্ড কন্ডিশনে ছিল যদি এই ভ্যালুটা 40% হয়ে যায় তাহলে কত হবে? ফ্যাবুলাস ফেব্রুয়ারি সেল যদি
40% হয়ে যায়, তাহলে কিন্তু ঘটনা একদম উল্টে গেল। কিভাবে? এইটা হবে আমার ইনভেন্টরি ভ্যালু, মানে সরি, এইটা হলো আমার মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস হবে হলো সেলস প্রাইসের 40%। 40% এর 340, কিন্তু আমার কস্ট প্রাইস কত? 400। 400। তাহলে কস্ট প্রাইস যদি 400 হয়, এইটার মধ্যে আর এইটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তাহলে কোনটা ছোট? 340। 340। তাহলে সেই ক্ষেত্রে 340 এর ইনভেন্টরি ভ্যালু হবে হচ্ছে হলো আমরা 1020। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইনভেন্টরি রিটার্ন অফ করে ফেলতে হবে 180। এখন এই টোটাল প্রসেসটাকে আমরা জার্নালাইজ করে কিভাবে দেখাবো, অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কিভাবে দেব? হ্যাঁ, আমরা বুঝলাম যে 28 জানুয়ারি আমার রেভিনিউ হবে এত টাকা, ফাইন, পজিটিভ ফিগার দিই, এটাকে গ্রিন এটা করলাম। আমার কস্ট অফ সেলস হয়ে গেল এত, ঠিক আছে। আমার রিফান্ড লায়াবিলিটি হলো এতটুকু। আমার ইনভেন্টরি যদি 50% প্রাইস হয় তাহলে 1200, আর যদি আমি ইনভেন্টরি যদি 40% হয় তাহলে তার ভ্যালু হবে হলো 1020। সেই ক্ষেত্রে আমার রিটেন ডাউন করতে হবে ইনভেন্টরির ভ্যালু, এই টোটাল প্রাইস। এইবার যদি আমরা জার্নাল করি, একটা জার্নাল করি, জার্নাল এন্ট্রি যদি দেই, এই 28 তারিখে আমরা যদি জার্নাল এন্ট্রিটা দেই, তাহলে দেখেন আমাদের কি দাঁড়ায়। প্রথম হলো আমি ক্যাশ রিসিভ করেছি, ধরে নিলাম ব্যাংক ক্যাশ রিসিভ করেছি, তাহলে আমি ব্যাংকে ডেবিট করব 850 টাকা দিয়েই। প্রথম জার্নালটা কিন্তু আমাকে 850 টাকা দিয়েই করতে হবে। 50 কত, কেন 50 করতে হবে? অর্থাৎ আমি টোটাল সেল করেছিলাম 50, আর আমার প্রাইস হচ্ছে হলো 850। আমার ব্যাংক আমি কিন্তু রিসিভ করে ফেলছি, কিন্তু এই টাকাই রিসিভ, কিন্তু আমি এটাই করে ফেলেছি। বাট রেভিনিউ কতটুকু রিকগনাইজ হবে? রেভিনিউ রিকগনিশন হবে হলো এই যতটুকু আমার ফেরত বাদ দিয়ে, অর্থাৎ বেস্ট এস্টিমেশন, অর্থাৎ যতটুকু ফেরত আসবে ততটুকু আমি রেভিনিউ হিসেবে দেখাতে পারবো না। আমি কিন্তু এস্টিমেট করে বলছি, এটা কিন্তু এস্টিমেটেড। এবার আপনাকে কি করতে হবে, সেটা হলো এটার জন্য একটা রিফান্ড লায়াবিলিটি ক্রিয়েট করতে হবে, অর্থাৎ যতটুকু ফেরত আসার সম্ভাবনা আছে, যতটুকু ফেরত আসার সম্ভাবনা আছে ততটুকু দিয়ে আমার রিফান্ড লায়াবিলিটি করতে হবে অ্যাজ পার IFRS 15। এই জায়গাটুকু আপনাদের আমি ক্লিয়ার করতে চাই। আপনারা যদি এই জায়গাটুকু বুঝেন, পরের জার্নালটা আমি যাব। কোশ্চেন ছিল একটা, করা যাবে প্লিজ। স্যার? আচ্ছা, রিয়েল লাইফেতে এই যে রেভিনিউ 50 আইটেমস, এইটা তো একবারে হয় না। আচ্ছা, আজকে কালকে 2টা, পরশুদিন 3টা, এইভাবে। তো আমি প্রথমে কিভাবে রেভিনিউটা আলাদা করে ফেলবো, রিটার্নটা আমি আচ্ছা। ক্যালকুলেট করে? আচ্ছা, আমরা কিন্তু যখন সেল করি, আমাদের আমরা কিন্তু সেল করি, সেল আমরা লিখিও, কিন্তু মান্থ শেষে অথবা বছর শেষে কিন্তু আমরা এটাকে এগুলোকে এস্টিমেট করে থাকি, বা এটা কিন্তু একটা ডেটের হিসাব বলা হয়েছে। কিন্তু আসলে কি 50টা একদিনে সেল হবে না 5000টা হবে, এটা কিন্তু আপনার ডিপেন্ডস। আপনার কতটুকু সেল হবে ততটুকুর উপরে আপনি এই পার্সেন্টেজটা অ্যাপ্লাই করবেন, পাস্ট এক্সপেরিয়েন্স থেকে যেটা হয়েছে। আর আপনি যদি স্যার সেটা তো অনেক মান্থলি দেন তাহলে মান্থলি, স্যার, আর যদি আপনি, এটা তো একটা স্পেসিফিক ডেটের কথা বলা হয়েছে, এটা যদি মান্থলি আপনি দেন তাহলে মান্থলি, আর যদি ইয়ার শেষে ক্লোজিং এ দেন তাহলে ক্লোজিং, কোনো অসুবিধা নেই, ওই জায়গাটা কিন্তু কোনো সমস্যা নেই। জাস্ট এটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে। এখন আমার কাছে তো সব ডেটা নাই, যদি আমার আরো কোম্পানির ডেটা থাকতো তাহলে আমি দেখাতে পারতাম আপনাকে এটা, যে আমি আমি যে মান্থ ভরে সেল করলাম, এখানে আমার রিফান্ড আসার পসিবিলিটি হলো 2% বা 3% ফার্স্ট এক্সপেরিয়েন্স থেকে, তখন আমি টোটাল সেলস এর এতটুকু রিফান্ড লায়াবিলিটি আমি রিকগনাইজ করব। ওকে, প্লিজ। জি স্যার। এখন তবে এটা এই প্রথমেই ওয়ারেন্টি এক্সপেন্সের প্রভিশন করে রাখলে হয় না? না, এটা ওয়ারেন্টি না, এটা রিফান্ড লায়াবিলিটি। ওয়ারেন্টির বিষয়টা কিন্তু প্রভিশনাল আলাদা, সেটা কিন্তু সার্ভিসের কস্ট হিসেবে আরো অনেক মানে কস্ট হবে, সেটা কিন্তু আপনাকে আবার
সার্ভিস অনুযায়ী বা কস্ট অনুযায়ী রেভিনিউ রিকগনাইজ করতে হবে, সেই অনুযায়ী ওটা আলাদা। ওই এক্সপেন্স রিকগনিশন করতে হবে, এটা আলাদা, ওটার একটা অ্যাকশন আছে। এবার আপনার কস্ট অফ ইনভেন্টরি এবং কস্ট অফ ইনভেন্টরির জন্য জার্নালটা কি দিবেন, এইখানে যদি আপনারা একটু দেখেন সেটা হলো আপনার যতটুকু অ্যাসেট ফেরত আসার সম্ভাবনা ততটুকু অ্যাসেটকে আপনি ডেবিট করবেন। কস্ট অফ সেলস যতটুকু হয়েছে ততটুকুকে আপনি ডেবিট করবেন, আর টোটাল ইনভেন্টরিটাকে ক্রেডিট করে দিবেন। এভাবেই করতে বলা হয়েছে। যদি 50% হয় তাহলে আমার ভ্যালু 1200 টাকাই হবে, আর টোটাল ভ্যালু হলো আমার ক্রেডিট ইনভেন্টরি ভ্যালু। এটা কিভাবে আসছে, এটা আমরা যদি অন্যভাবেও করে দেখাই যে 400 × 50, তাহলে এটা হবে। এরপরে এইখানে একটু জার্নালটা এই জায়গাটা একটু ডিফারেন্ট হবে। এই জায়গাটা আমাদেরকে একটু দেখতে হবে যে এই জায়গাটায় দেখেন, এইখানে কিন্তু আমাদের রেভিনিউ অ্যাসেটের ক্ষেত্রে ভ্যালুটা হয়ে গেছে কত, ভ্যালুটা হয়ে গেছে কিন্তু আমাদের 1020। কস্ট অফ সেলস যা আছে তাই, আর রিটেন অফ হচ্ছে হলো 180। আমার ইনভেন্টরি ক্রেডিট হয়ে যাবে 20,000 টাকাই। এটাই হচ্ছে হলো এই এক্সাম্পলটা। যদিও এক্সাম্পলটা ভেরি সিম্পল মনে হয়েছিল, ভেরি একদম সিম্পল, সেটাকে কিন্তু আমরা সিম্পল মনে হইলেও এই সিম্পলিসিটির মধ্যেও আমাদের এই দুটো রিকোয়ারমেন্টে আমরা কিন্তু একটু ভিন্নভাবে একদম আমরা কস্ট অফ সেলস এর জার্নাল কিভাবে আসবে, কতটুকু রিটেন অফ করতে হবে, এইভাবে আমাদেরকে রেভিনিউ রিকগনিশন করতে হবে, সাথে রিফান্ড লায়াবিলিটি ক্রিয়েট করতে হবে। যদি ইনভেন্টরি প্রাইস বা ভ্যালু কমে যায় তাহলে অতটুকু পরিমাণ রাইট অফ করে দিতে হবে, বাকিটুকু কস্ট অফ সেলস এর মধ্যে নিয়ে নিতে হবে। এটাই হলো এই এক্সাম্পলের ইস্যু। আমরা যদি কোনো প্রশ্ন না থাকে আমরা আগাবো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলুন। স্যার আপনার তো ছিল কন্ডিশন ছিল 28 দিনের মধ্যে দিয়ে আমার মানে 6% রিটার্ন আসার কথা না? এখন 28 দিন পরে যদি স্যার 28 তারিখে আমার সেল হয়েছে, হ্যাঁ 28 28 দিনের মধ্যে হ্যাঁ যদি ফেরত আসে, হ্যাঁ জি জি জি। এখন যদি 28 দিন যদি ক্রস করে স্যার, কারণ আমার 28 দিন ক্রস করার পর দেখা যাচ্ছে আমরা হিসাব করলাম 3টা ব্যাগ ফেরত আসতে পারে। এখন যদি মানে ব্যাগগুলো ফেরত না আসে তাহলে আমার যে রিফান্ড যেটা আপনি লাইব্রেরি ক্রিয়েট করে রাখলেন ওইটা কি পরে আবার অ্যাডজাস্ট করা লাগবে যদি আমার ফেরত না আসে? পারফেক্ট কোশ্চেন। আমরা তখন রিফান্ড লায়াবিলিটিকে ডেবিট করে দিব, সাথে সাথে রিফান্ড লায়াবিলিটিকে ডেবিট করে দিব, কারণ আমার লায়াবিলিটি নাই। আমার কস্ট অফ সেলস কে ডেবিট, কস্ট অফ সেলস বেড়ে যাবে যদি এই কন্ডিশন হয়, ওই যে এই অ্যাসেটটা ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে, এই অ্যাসেটটা ক্রেডিট হয়ে যাবে, কস্ট অফ সেলস ডেবিট হয়ে যাবে। ওকে, আর হলো রেভিনিউ রিকগনিশন। তখন আমার জার্নাল হবে এইভাবে, তখন আমি রেভিনিউ রিকগনিশন করব। আমি কিন্তু এটার জন্য রেভিনিউ রিকগনাইজ করিনি, করেছি কি? এটার জন্য কি আমি রেভিনিউ রিকগনিশন করিনি। জি না। এটার জন্য আমি রেভিনিউটা রিকগনিশন করব কিভাবে? দেখেন, রেভিনিউ রিকগনিশন হলো এটা ডেবিট করলাম, কস্ট অফ সেলস ডেবিট করলাম কত, এটা ডেবিট হবে, কস্ট অফ সেলস ডেবিট হবে কত, 1200, হ্যাঁ, আর রেভিনিউ ক্রেডিট হবে, যদি না রেভিনিউ ক্রেডিট হবে, ডেবিট গুলো একসাথে এই পাশে দিই, কন্ট্রোল এক্স। আচ্ছা, এটা রেভিনিউ ক্রেডিট হবে আমার 2550, তার সাথে আরো একটা জিনিস আসবে, বলেন সেটা কি? এখানে আরেকটা জিনিস আসবে, সেটা হলো এই যে অ্যাসেটটাকে আপনি ডেবিট করে রাখছিলেন, যদি এইটা থাকে তাহলে এইটা, ওকে, এটা কি হলো, সরি ভাই, হ্যাঁ এইটা হবে ক্রেডিট, অর্থাৎ ইনভেন্টরিটা ক্রেডিট হয়ে যাবে। আমরা কি এই জায়গাটা ক্লিয়ার? না, ক্লিয়ার না। আচ্ছা, বুঝতে পারছি, একটু বলি।
দেখেন আমরা যখন ইনভেন্টরিটাকে আমরা যখন ডেবিট করে রাখলাম অ্যাসেট টু রিকভার, এটা কিন্তু আমরা ডেবিট করেছি। এই অ্যাসেটটাকে আর থাকবে? যদি এটা কিন্তু একটা অ্যাসেট ক্রিয়েট করেছি আমি, ইনভেন্টরি কিন্তু পুরোটাই ক্রেডিট করা আছে, তাহলে এই থাকবে না, এই অ্যাসেটটাকে ক্রেডিট করে দিতে হবে। এবং এটার এগেইনস্টে আমার কি করতে হবে, কস্ট অফ সেলস কে ডেবিট করে দিতে হবে। অন্যদিকে এই এতটুকুর জন্য কি আমি রেভিনিউ রিকগনিশন করেছিলাম এই জায়গাটায়? এটুকু বাদ দিয়ে কিন্তু রেভিনিউ রিকগনিশন করেছি। টোটাল আমি ক্যাশ রিসিভ করছি কিন্তু এত টাকাই, ক্যাশ কিন্তু আমি রিসিভ করছি এত টাকাই, তাই না? ক্যাশ আমি কিন্তু রিসিভ করছি ভাই এত টাকাই। তাহলে ক্যাশ রিসিভ করছি এত টাকা, বাট আমি রেভিনিউ রিকগনিশন করছি হলো এতটুকু 39950, আর রিফান্ড লায়াবিলিটি আমি ক্রেডিট করেছি এতটুকু। ঠিক ওই রিফান্ড লায়াবিলিটি টুকু ডেবিট হয়ে যাবে, আর আমি কমপ্লিট জার্নাল হয়েছে আর কি, একসাথে দিলাম তো এই জন্য, আর অতটুকু দিয়ে আমার রেভিনিউ রিকগনিশন হয়ে যাবে। এতটুকু দিয়ে কি হবে, আমার রেভিনিউ রিকগনিশন হয়ে যাবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন এটা? মানে স্যার এটা আমি রিফান্ড লায়াবিলিটি যে তিনটা ব্যাগের জন্য যে 2550 টাকা ছিল, ওইটা আমি এখন ডেবিট করে আমি ওই সেম টাকাটা আমি রেভিনিউ হিসেবে ক্রেডিট করে দিচ্ছি না? আর আমি যে আপনি যে তিনটা ব্যাগের জন্য যে আমি একটা অ্যাসেট ক্রিয়েট করেছি আমি ফেরত আসতে পারি, আমি অ্যাসেট ক্রিয়েট করে রাখলাম 1200 টাকা, ওইটাকে আমি এখন কস্ট অফ সেলে করে দিচ্ছি না? রাইট, এক্স্যাক্টলি। এখন আমাকে বলেন এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কিন্তু 1020 টাকাই হবে কস্ট। আমরা কিন্তু অলরেডি এটাকে রিটার্ন অফ করে দিয়েছি, ওইটাকে আর কিছু করতে হবে না। আমি যে অ্যাসেটটুকু ক্রিয়েট করছি এই ক্ষেত্রে কিন্তু 1020 টাকা হবে ক্রেডিট, এবং কস্ট অফ সেলস ডেবিট হবে 1020 টাকা। এবং এটা তো অলরেডি রিটার্ন অফ করে দিয়েছি, এটাকে আর ব্যাক করানো লাগবে না। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কিন্তু সামনে আগাতে পারি। এবার কন্ট্রাক্ট কস্ট হচ্ছে আমাদের আইএফআরএস 15 এ কন্ট্রাক্ট কস্ট নামে একটা জায়গা আছে, সেটাকে অ্যাসেট হিসেবে ট্রিট করতে বলছে। তো এইটা দুই ধরনের কস্ট হবে, দুই ভাবে আসতে পারে। একটা হলো ইনক্রিমেন্টাল কস্ট অফ অবটেইনিং আ কন্ট্রাক্ট, আর একটা হলো ফুলফিলিং আ কন্ট্রাক্ট। ফুলফিলিং এ কন্ট্রাক্ট মানে হলো যে আমরা ওই কাজটা করতে গিয়ে খরচ হবে, কাজটা করতে গিয়ে যখন আমরা ফিউচারে কাজ করব, ঠিক তখন আমরা ফিউচার অব্লিগেশন যখন আমরা স্যাটিসফাইড করব, পারফরম্যান্স অব্লিগেশন স্যাটিসফাইড করতে গিয়ে আমাদের এই কস্টটা জেনারেট হবে। আর এই কস্টটা জেনারেট হবে কস্ট অবটেইনিং এর জন্য, অর্থাৎ কন্ট্রাক্ট অবটেইনিং এর জন্য। অর্থাৎ যেমন আপনারা যদি এক্সাম্পল হিসেবে নেন যে মোবাইল কোম্পানিগুলো কি করে, সিম বিক্রি করে, রাইট? মোবাইল কোম্পানিগুলো কি সিম বিক্রি করে না? যদি সে সিম বিক্রি নাই করতে পারে, তাহলে কি সে রেভিনিউ জেনারেট করতে পারবে, বা সে কাস্টমারের সাথে মানে কাস্টমার ক্রিয়েট করতে পারবে? না, পারবে না। এই জন্য আপনারা যদি যে গ্রামীণ ফোন দেখেন, অথবা রবি দেখেন, অথবা বাংলালিংক দেখেন, তাদের ওইখানে একটা কন্ট্রাক্ট অ্যাসেট নামক একটা জায়গা আছে। এই যে সিমের কস্টটা এবং আরো আনুষঙ্গিক ডিরেক্ট কস্টগুলোকে তারা, এই সিমের কস্টটা কিন্তু, সিম কিন্তু উৎপাদন করতে অনেক বেশি খরচ হয়। আমরা যে খুব কম টাকায় পাই, এটা কিন্তু আসলে এত কম টাকা না, এটা খরচ অনেক বেশি। ওইখানে দেখবেন তারা এটাকে কন্ট্রাক্ট অ্যাসেট নামে, কন্ট্রাক্ট কস্টটাকে কন্ট্রাক্ট অ্যাসেট নামে ক্রিয়েট করে রেখে ওটাকে ওভার দ্য ইয়ার অ্যামোর্টাইজ করেছে। আরেকটা হলো কস্ট টু ফুলফিল আ কন্ট্রাক্ট। ধরেন ওই যে কনস্ট্রাকশন কন্ট্রাক্টের ক্ষেত্রে আমরা ডিরেক্ট লেবার আমরা আছে এক্সাম্পল আমরা দেখব। তো এইটা হলো নরমাল কোর্স অফ বিজনেসে আমরা যে কাজগুলো করব, অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাক্ট করলাম, সেখানে যে খরচগুলো হবে বা আমার কস্ট ইনকার্ড হবে, এইগুলো হলো এই কস্ট টু ফুলফিল আ কন্ট্রাক্ট। তো এবার আমরা যদি দেখি যে এই খরচের মধ্যে আমরা কি কন্ট্রাক্ট কস্টের মধ্যে কি ইনক্লুড করা যাবে, as per IFRS 15, cost that relate directly to the specific contract। স্পেসিফিক কন্ট্রাক্টের সাথে যেটা জড়িত, cost that are attributable to activity, যে কাজটা করব তার সাথে অ্যাট্রিবিউট করা যাবে।
স্পেসিফিক কন্ট্রাক্টের সাথে, কস্ট ডিরেক্টলি, আবার অ্যাট্রিবিউটেবল, ওকে। তারপরে হলো এবং ইন জেনারেল and can be allocated to the contract, যদি অ্যালোকেট করা যায়, অ্যাট্রিবিউটেবল অ্যালোকেট করা যায়। এরপরে হলো such other cost are স্পেসিফিক্যালি চার্জেবল, যদি স্পেসিফিক্যালি চার্জেবল হয় তাহলে ততটুকু আমরা এই কন্ট্রাক্ট কস্টের মধ্যে নেব, as under the terms of কন্ট্রাক্ট অনুসারে আর কি। এখন আমরা যদি কিছু এক্সাম্পল দেখে দেখেন কন্ট্রাক্ট কস্টের মধ্যে কি আসতে পারে, সাইট লেবার কস্ট, cost of material used, depreciation of plant and equipment, cost of moving plant, equipment, materials, cost of hiring plant and equipment, cost of technical assistance directly related to the contract, তারপর estimated cost of rectification of guarantee work including expected warranty cost, তারপরে হলো claim from the parties, যদি পার্টি থেকে ক্লেম করা যায় তাহলে সেটাও একটা কস্ট এবং সেটা ডিডাক্ট করে দেখাতে হবে। এখন এইটুকুকে যদি একটু সামারি আকারে দেখি, সামারি আকারে দেখলে আমরা যেটা দেখতে পাই সেটা হলো, আপনারা যদি একটু স্লাইডটা খেয়াল করেন যে 15 অনুযায়ী কন্ট্রাক্ট কস্ট টু অবটেইন আ কন্ট্রাক্ট, আর একটা হলো কস্ট টু ফুলফিল আ কন্ট্রাক্ট। কস্ট টু অবটেইন আ কন্ট্রাক্ট হলো যে আমরা ওই কস্টটাকে ওই রেভিনিউ জেনারেট করতে গিয়ে আগেই আমরা একটা কমিশন সেট করে দিলাম রেভিনিউ জেনারেট করার জন্য, তাহলে কিন্তু সেটা কিন্তু সেলস কমিশন হতে পারে, লিগ্যাল ফিস হতে পারে, বোনাস টু এমপ্লয়িজ এগুলো হতে পারে। এবং যদি কস্ট অবটেইন করতে গিয়ে, যদি কন্ট্রাক্ট অবটেইন করতে গিয়ে এই ধরনের খরচ হয় তাহলে আপনাকে সেটাকে ক্যাপিটালাইজ করতে হবে এবং ওভার দ্য ইয়ার সেটাকে অ্যামোর্টাইজ করে ফেলতে হবে। একটা এক্সাম্পল আছে সামনে। আর কস্ট টু ফুলফিল আ কন্ট্রাক্ট ইফ নট উইদিন IS 20, IS 2, IS 16, IS 38, যদি এইগুলোর মধ্যে না পড়ে তাহলে আমাদেরকে ক্যাপিটালাইজ করতে হবে। IS 2 এর মধ্যে পড়লে ইনভেন্টরি অনুযায়ী, 16 পড়লে 16 অনুযায়ী, IS 38 হলে 38 অনুযায়ী রিকগনাইজ করতে হবে। ওইটা কিন্তু ওই তিনটা আইফআরএস অনুযায়ী, IS অনুযায়ী। কিন্তু এছাড়া যদি কস্ট টু ফুলফিল করতে গিয়ে, কন্ট্রাক্ট ফুলফিল করতে গিয়ে কোনো খরচ হয় তাহলে সেই খরচগুলো কি ক্যাপিটালাইজ করতে হবে। কস্ট ইফ রিলেট ডিরেক্টলি টু দ্য কন্ট্রাক্ট, কস্ট জেনারেট এনহান্স রিসোর্সেস ইউজড ইন স্যাটিসফাইং দ্য পারফরম্যান্স অবলিগেশন, কস্ট আর এক্সপেক্টেড টু বি রিকভার্ড। এই ক্ষেত্রে যতটুকু আমরা ক্যাপিটালাইজ করব, এই এতটুকু ক্যাপিটালাইজ করব, আমরা এতটুকু ক্যাপিটালাইজ করব, বাট আমরা এই জেনারেল ক্যাপিটালাইজ মানে অ্যাসেট হিসেবে ট্রিট করব। আর ওয়াস্টেড কস্ট এগুলোকে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচারে পাঠাবো, অর্থাৎ পিএনএল এ পাঠিয়ে দেব, কোনো অ্যাসেট হিসেবে ট্রিট করা যাবে না। পারফরম্যান্স অফ পাস্ট, মানে কস্ট অফ পাস্ট পারফরম্যান্স, যদি পাস্ট পারফরম্যান্স হয় অর্থাৎ বিগত কোনো কাজের জন্য যদি কোনো খরচ হয় অলরেডি হয়ে যায়, এবং ডিস্টিংগুইশেবল কস্ট এগুলো কিন্তু অবশ্যই আমার এক্সপেন্স হিসেবে যাবে, এটাকে কোনোভাবেই ক্যাপিটালাইজ করা যাবে না, তবে সেটা কস্ট অবশ্যই রিকভারেবল হবে। এখন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এই এক্সাম্পলটা দেখলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, কপিকুইক লিমিটেড এন্টার্স ইনটু এ কন্ট্রাক্ট ফর 5 years টার্ম। 5 year টার্মস এর জন্য একটা কন্ট্রাক্টে গেল। সার্ভিস এন্ড রিপেয়ার এ কাস্টমার ফটোকপিয়ার। The contract may be subsequently renewed on an year rolling basis, মানে ইয়ারলি বেসিসে। এরপরে বলছে an average customer term is 7 years, 7 বছর। Copyquick pays its commission 35,000 in a new স্লাইড দেখা যাচ্ছে না, জি যেটা পড়তেছেন ওটা স্লাইডটা দেখা যাচ্ছে না স্যার। আপনারা কি দেখতে পাচ্ছেন না? ওটা আছে প্রি ইমপ্লিমেন্ট, অন্যরা দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে? আপনার দেখা যাচ্ছে আপনার কম্পিউটার সমস্যা। তো দেখেন,
এই কন্ট্রাক্টটা অবটেইন করার জন্য কপি কুইক সেলস স্টাফদের সাথে কি করেছে, একটা কন্ট্যাক্ট করেছে, পেইজ ইটস সেলস স্টাফ আ কমিশন অফ 35,000 when a new customer signs an initial contract. যখনই কোনো নিউ কন্ট্রাক্ট মানে অবটেইন করা হয় তখনই সেলস কমিশন স্টাফদেরকে এই কমিশনটা দেওয়া হয়। তাহলে আমার কন্ট্রাক্ট কতদিনের? 7 বছর। 5 ইয়ার। আমার হ্যাঁ সরি 5 ইয়ার্স। কাস্টমার টার্মস 5 ইয়ার্স, কিন্তু আমার ইনিশিয়াল কন্ট্রাক্ট টার্মস হলো 5 ইয়ার্স, আর এটা বেড়ে যাবে হলো কি অন ইয়ার রোলিং বেসিসে, এটা মানে টার্মস বাড়তে থাকবে। দ্য এভারেজ কন্ট্রাক্ট টার্ম ইজ 7 ইয়ার্স। এভারেজ কন্ট্রাক্ট টার্ম কত? আমি ইনিশিয়ালি কি করেছি 5 ইয়ার্স কন্ট্রাক্ট করেছি, কিন্তু এভারেজ টার্ম কত বছরের? এভারেজ টার্ম হলো 7 ইয়ার্স। আমাদের 7 ইয়ার্স। এইবার বলছে যে জানুয়ারির 1 তারিখে কপি কুইক সেলস স্টাফ সিকিউরড আ নিউ কাস্টমার কন্ট্রাক্ট। জানুয়ারির 1 তারিখে। এখন বলছে যে জানুয়ারির 1 তারিখ 2028 কতটুকু এই যে কমিশনটা, এই কমিশনটাকে কিভাবে রিকগনাইজ করব, কিভাবে এটা দেখাবো, সেটা হলো কথা হলো যে কস্ট অফ অবটেইনিং কন্ট্রাক্টকে প্রথমত এই 35,000 একটা ইনক্রিমেন্টাল কস্ট অবটেইনিং আ নিউ কন্ট্রাক্ট, এবং সেটা রিকভার হবে ওভার দ্য ইয়ার। আচ্ছা, এটাকে কি করতে হবে যে আপনার 5 ইয়ার্স কন্ট্রাক্টের মধ্যে আপনার যে টাইম হলো কি সার্ভিস টু কাস্টমার, অলদো মানে এটা হলো আমার ইনিশিয়াল কন্ট্রাক্ট যদিও 5 ইয়ার্স এর মধ্যে, কিন্তু যেটা হলো আমার 7 ইয়ার্স হলো জেনারেলি এভারেজ কন্ট্রাক্ট টার্ম থাকে, কারণ বলছে যে 5 বছর পরেও রিনিউড হয় অন ইয়ার বেসিসে, আর সেই কন্ট্রাক্টটা হলো জেনারেলি 7 ইয়ার্স। আপনাকে এই অ্যাসেটটাকে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করতে হবে 35,000, আর এইটাকে 7 বছরের মধ্যে ধরে 7 ইয়ার্স এর ভিতরে ধরে আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যামোর্টাইজ করে দিতে হবে। অ্যামোর্টাইজ করতে হবে 7 বছরের মধ্যে দিয়ে। এইভাবে আমরা প্রত্যেক বছর যাবে এবং অ্যামোর্টাইজ করতে থাকবো এই অ্যাসেটটাকে। ওকে ভাইয়া আমার একটা কথা ছিল। জি প্লিজ। ভাইয়া এই যে 35,000 টাকা, তো এটা কি যখন কন্ট্রাক্টটা শুরু হবে তখনই কি আমি ইন অ্যাডভান্স দিয়ে দিব 7 বছরের জন্য? এইটা যদি হ্যাঁ, এটা আমার যদি এই যে এখানে বলছে কি যে কপি কুইক প্ল্যানস টু সেল স্টাফ এবং সেলস সিকিউরড কন্ট্রাক্ট, সিকিউরড কন্ট্রাক্ট করলে তো আপনাকে কমিশন কস্ট দিয়ে দিতে হবে, এটা কিন্তু দিয়ে দিতে হবে, এটা কিন্তু খরচ হয়ে যাবে, ইনকার্ড হয়ে যাবে, এই অ্যাসেট মানে এটা ইনকার্ড হয়ে যাবে। মানে এই 35,000 তার প্রতি বছর দিতে হবে না, জাস্ট প্রথমেই একটা সিকিউর পানি হিসেবে দিতে হবে। একবারে এটা একবারেই হবে, ওই কন্ট্রাক্টের শুরুতেই হবে। ওকে, ওই কন্ট্রাক্টের শুরুতেই হবে এবং ওভার দ্য ইয়ার এই কন্ট্রাক্ট অ্যাসেটটাকে অ্যামোর্টাইজ করে দিবে। এইটাই হলো কন্ট্রাক্ট কস্ট, অবটেইনিং কন্ট্রাক্ট কস্টকে এইভাবে আমরা অ্যামোর্টাইজ করে দিব ওভার দ্য ইয়ার। আচ্ছা, এখানে হ্যালো, জি আপনি এখানে ওই কথা বলেছেন অ্যালোকেটেড কস্ট আর চার্জেবল কস্ট, এই দুইটা জিনিসটাকে একটু বলবেন, এখানে একটা উদাহরণ যদি দিতেন। এখানে অ্যালোকেটেড কস্ট কোনটা আর চার্জেবল কস্ট কোনটা? আচ্ছা, অ্যালোকেটেড কস্ট হলো কোন জায়গায়, এই জায়গাটায় এস্টিমেটেড কস্ট রিফ্লেকশন টু নিচে ছবিতে এখানে আছে 4টা জিনিসকে ক্যাপিটালাইজ করতে বলেছেন, কস্ট টু ফুলফিলে, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, অ্যালোকেটেড কস্ট আর ক্যাপিটাল চার্জেবল কস্ট। আচ্ছা, এই অ্যালোকেটেড কস্টটা হলো ধরেন কোন একটা মানে জেনারেল কমন কস্ট সেটার 20% স্টাফ ওইখানে কাজ করলো ডিরেক্টলি, বা কোন একটা ডেপ্রিসিয়েশন হয়েছে, কোন একটা প্ল্যান্ট মেশিনারিজ ব্যবহার করা হয়েছে, সেখানে ধরেন 20% টাইম অথবা 30% টাইম অথবা 30% কস্ট ওই প্রজেক্টের জন্য স্পেসিফিক কন্ট্রাক্টের জন্য হয়েছে, ওটা হলো অ্যালোকেটেড কস্ট। মানে ওই স্পেসিফিক কন্ট্রাক্টের জন্য যে খরচটা।
আচ্ছা চার্জেবল এটা কন্টাক্টের জন্য। আচ্ছা আসুন এবার আমরা এই ক্ষেত্রে একটু বিরতি নেব, তবে তার আগে আমরা একটু আমাদের ব্রেইন স্টেশন আমি একটু ইয়েতে যাচ্ছি। এটা হলো যে আমাদের একজন সিএফও কথা বলবেন এবং আমরা আর একটা প্ল্যাটফর্মে আছি। সেই প্ল্যাটফর্মে আমার ইয়ে কই জানি কয় আমার কি বলে আমার টিমস এর অপশন কই? ইমতিয়াজ ভাই, ইমতিয়াজ ভাই আছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি, বলেন। আমার টিমস এর অপশনটা কই? আমি টিমস এর সবাইকে দেখতে পাচ্ছি কোথায়? আমি একজনকে একটু ইনভাইট করব। হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। মিনিমাইজ করে ওই যে ব্রাউজারে যান। এই যে বাম পাশে ওই যে উপরে ট্যাবে দেখতে পাচ্ছি এখানে। না আপনি এডজে যান। এডজে আপনার দুইটা ট্যাব আছে তো, ওই প্রথম ট্যাবটা। এটা হ্যাঁ এটাতে ওপেন করেন। সরি হ্যাঁ আমরা হ্যাঁ, এখানে আমাদের একজনকে আমরা একটু পরিচয় করিয়ে দেব। সেটা হলো আমাদের মুসাব্বির ভাই, উনি আছেন একটা ব্রেইন স্টেশন কোম্পানির সিএফও, এবং আরেকজন আছেন শাহজাহান ভাই, উনি আছেন আমরা আরেকটা প্রতিষ্ঠানের সাথে আমরা একটু কাজ করি। সেই ক্ষেত্রে মুসাব্বির ভাই কি আছেন? হ্যাঁ আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আপনি একটু আমাদের সাথে আপনার একটু শেয়ার করবেন এবং আমরা যে কাজগুলো করছি আরেকটা প্রতিষ্ঠানের সাথে সেই বিষয়ে একটু বলবেন কাইন্ডলি। জি থ্যাংক ইউ। সবাইকে আসসালামু আলাইকুম। আমি ব্রেন স্টেশনের সিএফও হিসেবে আছি, পাশাপাশি আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করি, হচ্ছে ভেঞ্চার ফোস্টার। আমরা কনসালটেন্সি প্লাস হচ্ছে ট্রেনিং উইং হিসেবেও কাজ করি। তো ট্রেনিং এর মধ্যে আমাদের যেমন মোল্লা ক্লাস নিল, আমাদের আইএফআরএস এর আমাদের প্ল্যান আছে আইএফআরএস আইএস এর উপরে ফুল ফ্লেজে একটা ট্রেনিং সেশন নেক্সটে কন্ডাক্ট করা, এবং ইমিডিয়েটলি আমরা একই সাথে মোল্লা এবং আমাদের আরো কয়েকজন পার্টনার আছে যে যারা একসাথে আমরা খুব শিগগিরই ভ্যাট ট্যাক্স এর উপরেও ট্রেনিং সেশন কন্ডাক্ট করব। এছাড়া কোম্পানি সেক্রেটারিয়াল রিলেটেড ট্রেনিংও আমাদের সামনে আপকামিং হবে। তবে আমরা ভ্যাট ট্যাক্স এর উপরে বেশ কিছু ট্রেনিং অলরেডি কন্ডাক্ট করেছি। তো এইটার মেইন কোঅর্ডিনেটর শাহজাহান আলী ভাই এখানে আছেন, আমি ওনার কাছে ফ্লোর দিচ্ছি। সবাইকে থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। ওকে আসসালামু আলাইকুম। শাহজাহান ভাই আছেন তো? জি আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাকে কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমাদের অলরেডি মুসাব্বির ভাইয়া বলে ফেলছে যে আমরা আইএস আরএফআরএস এর উপরে এবং ভ্যাট ট্যাক্স এবং কোম্পানির সেক্রেটারিয়ালের উপরে আমাদের ট্রেনিং সামনে আসতেছে, কামিং ইমিডিয়েটলি আর কি আসতেছে। এর মধ্যে আমাদের খুব রিসেন্টলি যে ট্রেনিংটা আসতেছে সেটা হচ্ছে যে ইনকাম ট্যাক্সের দুইটা পার্ট আছে, যেমন হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যাক্স এবং কর্পোরেট ট্যাক্স। এর পাশাপাশি ট্যাক্স ডিডাকশন এট সোর্স এবং ভ্যাটের যে যত প্রকার কমপ্লায়েন্স আছে, যেমন ভ্যাট ডিডাকশন এট সোর্স, তারপরে হচ্ছে এর মানে খাতাপত্র মেনটেন করা, রেজিস্টার মেনটেন করা, ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশন, ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়া, তারপরে হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট কিভাবে নিতে হয়, এই সমস্তর উপরে ইলাবোরেটলি এবং প্র্যাকটিক্যালি আমাদের ট্রেনিং আসতেছে আর কি। আমরা চাচ্ছি যে বাজেট যে চেঞ্জ আসবে, এই বাজেটের চেঞ্জের সাথে সমন্বয় করে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 কে কম্বিনেশন করে ফার্স্ট জুলাই মানে জুলাই মাসের ফার্স্ট উইক থেকেই আমরা এই ট্রেনিংটা চালু করতে চাচ্ছি। তো আপনারা যদি এখানে ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে আপনারা জয়েন করতে পারবেন। এখানে মোল্লা ভাই তো থাকবেই, আপনার হচ্ছে ফ্যাসিলিটেটর হিসেবে,
পাশাপাশি আরো আমাদের এখানে সিএ লেভেলের প্রফেশনাল লেভেলের ভাইয়া আছেন, এবং আমিও প্রায় 15-20টা মানে ট্রেনিং করে ফেলছি। তো আপনারা যদি এখানে আসেন, তো আশা করা যায় এখান থেকে একটা ভালো একটা লার্নিং পাবেন, এবং প্র্যাকটিক্যালের উপরে আমরা হাইলাইট করব, এবং পরবর্তী যে চেঞ্জেস গুলো আসবে এই চেঞ্জেস এর উপরে আমরা ফোকাস দিয়ে আমরা ডিজাইন করব ট্রেনিংটাকে। তো আশা করি আপনারা জয়েন করবেন, থাকবেন আমাদের সঙ্গে। আর ভবিষ্যতে আইএস এবং আইএফআরএস এর উপরে আবার ইলাবোরেটলি, এবং এটা আমাদের প্ল্যানিং চলতেছে যে এটাকে কোর্সটাকে ডিজাইন করতেছি। মানে এটা সম্ভবত জুলাই মাসের শেষের দিকে এটাকে আমরা নিয়ে আসবো ট্রেনিং এ। তো এই কথা। আর হচ্ছে আমাদের মোটামুটি ট্যাক্স এবং ভ্যাটের উপর প্র্যাকটিক্যালি ট্রেনিং এর মোটামুটি 24টা সেশন হবে। 24টা সেশনে আপনার 6000 ডিসকাউন্টেড অফার আছে। তো এখানে যদি আপনারা আর্লি বিড অফার আছে 2 জনের জন্য 5000 টাকা। তবে আপনারা যেহেতু মোল্লা ভাইয়ের কাছে এখান থেকে ফ্যাসিলিটিস নিচ্ছেন, তো আপনাদের জন্য অফার হচ্ছে 4500 টাকা। তো আমি কোর্সের যে মানে ট্রেনিং এর যে লিঙ্কটা, গুগল ফর্মের লিঙ্কটা আমি আপনাদের এই মিটিং চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। যদি আপনারা সম্ভব হয় তো জয়েন করবেন ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে মাঝখানে, তো ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আচ্ছা, আমাকে কি ধন্যবাদ। শোনা গেছে তো? হ্যাঁ, আমরা কথা শুনতে পেয়েছি। আমরা কথা শুনতে পেয়েছি। আপনাদের গুড প্ল্যানিং আছে। আমরা সবাই মিলে সেটাকে এগিয়ে নিয়ে যাব, এবং এই প্ল্যাটফর্মটা কন্টিনিউয়াসলি ডিসকাশন সেশনের মধ্যেও থাকবে। আর কিছু সেশন আমরা একদম অর্গানাইজলি করব আমাদের ভেঞ্চার প্ল্যাটফর্ম, ভেঞ্চার পোস্টারের আন্ডারে। সেগুলো আমরা শেয়ার করে দেব আমাদের যে মেম্বাররা আছেন এই গ্রুপে, তাদের সাথে আমরা শেয়ার করে দেব। ধন্যবাদ শাহজাহান ভাই। আর মোসাব্বির ভাই, আপনাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা কি একটু বিরতি দিব না আমরা একটু কন্টিনিউ করব? ভাইয়া কন্টিনিউ করি নাকি? আচ্ছা ভাইয়া, কন্টিনিউ করলে ভালো হয়, কারণ তো আবার কালকে অফিস আছে সব অনেকেরই। কিন্তু একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে মনে করেন ফার্স্ট ক্লাস যেটা কত হয়েছিল, ওখানে তো আসলে আপনার বিভিন্ন ইস্যুর কারণে অনেকে ক্লাস করতে পারে নাই, আমিও পারি নাই অ্যাটেন্ড হওয়ার পরও। তারপর ভিডিওটাও পাওয়া যায় না। এখন ওই ফার্স্ট লেসনের যে জিনিসগুলো আছে, এটা কি আবার আপনারা নতুন করে আরেকবার করবেন? আচ্ছা, এটা করব, কিন্তু সামহাউ এই টিমসে দেওয়ার কারণে মনে হয় পার্টিসিপেন্ট কমে গেছে। আমাদের তো গতদিন পার্টিসিপেন্ট ছিল অনেক, আমরা তো জায়গায় দিতে পারি নাই, আমাদের জমে ছিল। তো আমরা দেখি এরকম একটা জিনিস করা যায় কিনা, আমরা চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, আইফআরএস 15 আরেকটা জায়গায় কথা বলছে, সেটা হলো কন্ট্রাক্ট অ্যাসেট এবং কন্ট্রাক্ট লায়াবিলিটি। কন্ট্রাক্ট অ্যাসেট হলো আমরা অ্যাসেট হিসেবে ট্রিট করব ইন দ্য স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে, আর কন্ট্রাক্ট লায়াবিলিটি হলো যেটা আমরা আগে বলতাম আনআর্নড রেভিনিউ, আনআর্নড রেভিনিউ বলতাম। তো এখন সেটাকে আমাদের ওই কন্ট্রাক্ট লায়াবিলিটি হিসেবে রিকগনিজ মানে নেম আসছে। এবং কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় যে কন্ট্রাক্ট অ্যাসেট মানে হলো যে আমি কোনো কিছু যদি অ্যাডভান্স দিয়ে থাকি, আবার একটা হলো আমরা যে কন্ট্রাক্ট অ্যাসেট ক্রিয়েট হয়েছে ওইটা, এই যে কিছুক্ষণ আগে যে কন্ট্রাক্ট অ্যাসেট দেখলাম এগুলো। আরেকটা হচ্ছে হলো যে এটার জন্য আমরা এই কন্ট্রাক্ট অ্যাসেটের জন্য এখনো রেভিনিউ রিকগনাইজ করি নাই। তো যখন রেভিনিউ রিকগনাইজ করব তখন এই কন্ট্রাক্ট অ্যাসেটটা ক্রেডিট হয়ে যাবে আর কি। ঠিক আছে, কন্ট্রাক্ট অ্যাসেট থাকবে না, এটা এখনো। আরেকটা হলো কন্ট্রাক্ট অ্যাসেট আরেকটা জায়গায় আমরা রিকগনাইজ করি। আমরা সাধারণত আগে যখন রেভিনিউ রিকগনিশন করতাম, আমরা ইনভয়েস না করলে আমরা রেভিনিউ রিকগনিশন করতে পারতাম না। ইনভয়েস না করা পর্যন্ত আমরা রেভিনিউ রিকগনাইজ করতে পারতাম না। কিন্তু নতুন এই আইএফআরএস 15 এ এসে বলা হয়েছে যে কন্ট্রাক্ট অ্যাসেট আমরা রিসিভেবল করব না, বাট রেভিনিউ যদি আমরা করে থাকি, অর্থাৎ রেভিনিউ যদি আর্নড হয়ে যায়, তাহলে ইনভয়েস যদি নাও করা হয়
আমরা সেটাকে রেভিনিউ হিসেবে রিকগনাইজ করব। এই জন্য রিসিভেবল পরিবর্তে আমরা ওই যে অ্যামাউন্ট সেটাকে কন্টাক্ট অ্যাসেটের মধ্যে অ্যাজ এ কারেন্ট অ্যাসেট রাখবো, অ্যাজ এ কারেন্ট অ্যাসেট রাখবো। নট, যদিও আমরা তার জন্য কি এখনো ইনভয়েস ইস্যু করি নাই। অর আমরা যদি কোনো পেমেন্ট, মানে এখানে হলো যে নট ইয়েট ইস্যুড অ্যান ইনভয়েস অর রিসিভ পেমেন্ট ফর ইট, এখনো এটার জন্য কোনো পেমেন্ট রিসিভ করি নাই। এইরকম ক্ষেত্রে আমরা ইনভয়েস ইস্যু করি নাই, রিসিভ করি নাই, কিন্তু রেভিনিউটা আমরা সার্ভিসটা অলরেডি দিয়ে ফেলছি, আপনারা এক্সাম্পল হিসেবে দেখবেন যে পাওয়ার কোম্পানিগুলোতে ইলেকট্রিসিটি যারা জেনারেট করে, গ্যাস বিল যাদের জেনারেট হয়, তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে 30 জুনে তার রেভিনিউ রিকগনিশন হয়ে যায়, কিন্তু বিলটা করতে 7 থেকে 8 দিন সময় লেগে যায়, কখনো কখনো 15 দিন সময় লেগে যায়। এই যে সময়টা লেগে যায়, তাহলে কি 30 জুনে সে রেভিনিউ রিকগনাইজ করবে না? সে তো অলরেডি সার্ভিস দিয়ে ফেলছে। হ্যাঁ, রেভিনিউ রিকগনাইজ করবে, তবে অ্যাসেটের রিসিভেবলের জায়গায় সে কন্ট্রাক্ট অ্যাসেটকে ডেবিট করবে। ওকে, এইবার কন্ট্রাক্ট লায়াবিলিটি হলো যে যদি কোনো টাকা অ্যাডভান্স নিয়ে থাকেন তাহলে সেটাকে আপনি invoice. A contract liability arises when the contract customer has been invoiced or paid before doing the work. কি করা হয়েছে যে when the customer has been invoiced, customer কে ইনভয়েস করা হয়েছে, or paid before doing the work, কাজ করার আগেই টাকা দিয়েছে এবং সেটা the invoice or payment exceed the রেভিনিউ রিকগনাইজড, অর্থাৎ যতটুকু রেভিনিউ রিকগনিশন করেছি তার চেয়ে টাকা বেশি রিসিভ করেছি অথবা ইনভয়েস করেছি, সেই ক্ষেত্রে আমরা কন্ট্রাক্ট লায়াবিলিটিকে নিয়ে আসব ক্রেডিট হিসেবে। অর্থাৎ যতটুকু টাকা বেশি রিসিভ করলাম এবং ততটুকু পরিমাণ অতিরিক্ত রেভিনিউর যতটুকু এখনো রিকগনিশন হয়নি ততটুকু পরিমাণ আমরা কন্ট্রাক্ট লায়াবিলিটি হিসেবে রাখবো। আমরা একটা এক্সাম্পল দিই। দেখেন এইখানে আমরা কি করেছি যে অ্যান্ডারসন এন্টার্ড ইনটু নন ক্যান্সেলেবল কন্ট্রাক্ট উইথ টার্নার ফর দ্য সেল অফ অ্যান এক্সকাভেটর। সেল করেছি কত টাকা? 350। এক্সকাভেটর উইল ডেলিভার টু টার্নার 1st এপ্রিলে দিব। দ্য কন্ট্রাক্ট রিকোয়ার্স আ টার্নার টু পে এত ইন অ্যাডভান্স। সে কি করছে? এত টাকা অ্যাডভান্স পেমেন্ট করবে 1st ফেব্রুয়ারিতে, and tenants make the payment on 1st মার্চ। সে কি করছে? 1st মার্চে সে পেমেন্টটা করে দিয়েছে, আমার জানুয়ারিতে কন্ট্রাক্ট হয়েছে। 1st February Anderson recognized a receivable because it has an unconditional right to consider। একটা আনকন্ডিশনাল রাইট আছে, যখন কোনো আনকন্ডিশনাল রাইট থাকে তখন সেটাকে আমরা রিসিভেবল হিসেবে দেখাতে পারি, আর অন্যদিকে এটাকে আমরা কন্ট্রাক্ট লায়াবিলিটি হিসেবে ট্রিট করব। এরপরে যখন আমরা ক্যাশ পেয়ে যাব, ক্যাশ পাইলাম কবে? 1st মার্চে যখন ক্যাশ পাবো তখন আমরা ক্যাশকে ডেবিট করব আর রিসিভেবলকে ক্রেডিট করব। ঠিক যখন এপ্রিলের 1 তারিখ রেভিনিউ রিকগনিশন হয়ে যাবে সেই তারিখে কন্ট্রাক্ট লায়াবিলিটি ডেবিট হবে আর রেভিনিউ রিকগনিশন ক্রেডিট হবে। আপ টু এপ্রিল পর্যন্ত আমরা রেভিনিউ রিকগনাইজ করতে পারবো না, কিন্তু তার আগে আমাদেরকে এইখানে কিন্তু দেখেন এই যে রিসিভেবল যে রিকগনাইজ করছি আনকন্ডিশনাল রাইটের ক্ষেত্রে, যদি আনকন্ডিশনাল রাইট না থাকতো তাহলে এটাকে আমরা কন্ট্রাক্ট অ্যাসেট ডেবিট করতাম আর কন্ট্রাক্ট লায়াবিলিটি ক্রেডিট করে রাখতাম, আর এই জায়গায় এসে কন্ট্রাক্ট রিসিভেবল মানে কন্ট্রাক্ট অ্যাসেটকে ক্রেডিট করতাম ক্যাশের ক্ষেত্রে, আর এই জায়গায় এসে কন্ট্রাক্ট লায়াবিলিটি যা ছিল তাই হতো। এবার যদি আমরা কন্ট্রাক্টের ক্ষেত্রে আমরা দুটো মেথড পাবো, একটা স্লাইড মনে হয় মিসিং হয়েছে, সরি ভাই। আমরা কন্ট্রাক্ট রেভিনিউ আগে যেটা IFRS IAS 11 ছিল
যে কন্ট্রাক্ট থেকে রেভিনিউ কিভাবে রিকগনাইজ করব, সেটা হলো একটা হলো আউটপুট মেথড আর একটা হলো ইনপুট মেথড। আউটপুট মেথডে হচ্ছে হলো ওয়ার্ক সার্টিফাইড, আর ওয়ার্ক সার্টিফাইড দ্বারা নির্ধারণ করা হবে অ্যাপ্রিজাল অ্যাচিভড, কতটুকু অ্যাচিভ করা হয়েছে, আর মাইলস্টোন অ্যাচিভ, এটা কিসের উপর ভিত্তি করে, ওয়ার্ক সার্টিফাইডের উপর ভিত্তি করে, অর্থাৎ সার্ভেয়ার দিয়ে এটা ওয়ার্ক সার্টিফাইড করা হবে। আর ইনপুট মেথডে হলো আপনার কত খরচ হয়েছে, আপনার ইনপুট গুলো কি কি, যেমন লেবার বাবদ, লেবার বাবদ সে লেবার, তারপর হলো কস্ট, আরো আদার কস্ট ইনকার্ড, এগুলোর বাবদ। এখন আমরা যদি এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল, ছোট এক্সাম্পল আছে, দেখবেন যে আমরা একটা 70 মিলিয়নের কন্ট্রাক্ট করেছি, আমরা 70 মিলিয়নের একটা কন্ট্রাক্ট করেছি, কন্ট্রাক্ট প্রাইস, খুব বাজে কালার হয়েছে, আমরা 70 মিলিয়নের একটা কন্ট্রাক্ট করেছি, 70 মিলিয়নের কন্ট্রাক্ট। However, this will reduced by 6 million, যদি 6 মিলিয়ন রিডিউসড হবে যদি টাইমলি না করতে পারি, ফ্রিস্কো কমপ্লিট দ্য সেন্টার অন মান্থ অর মোর বিহাইন্ড দ্য শিডিউল, যে শিডিউল থাকবে তার ভিতরে যদি সে কাজটা না করতে পারে তাহলে কি করবে, তাকে 6 মিলিয়ন কি রিডিউসড হয়ে যাবে। ডিউরিং দ্য ইয়ার আমাদের কস্ট ইনকার্ড অ্যামাউন্টিং টু এত টাকা, কত, 18.6 মিলিয়ন, ইনক্লুডিং 1 মিলিয়ন মেটেরিয়াল কস্ট that is actually incorrect grade, অর্থাৎ এই ম্যাটেরিয়ালটা ঠিক ছিল না টু মিট দ্য রেগুলেশন। তার মানে হলো এইটা একটা, এই 1 মিলিয়ন টাকাটা হচ্ছে একটা অ্যাবনর্মাল কস্ট, এই 1 মিলিয়ন টাকাটা হচ্ছে একটা অ্যাবনর্মাল কস্ট। তার মানে হলো টোটাল 18.6 মিলিয়ন খরচ হইলেও তার মধ্যে অ্যাকচুয়ালি এই কন্ট্রাক্টের জন্য খরচ হয়েছে হলো 18.6 মিলিয়ন, যদিও আমার 1 মিলিয়ন টাকা খরচ হয়েছে, এটা অ্যাবনর্মাল কস্ট হিসেবে। এখন বলছে যে টোটাল কস্ট ইনকার্ড হয়েছে 18 মিলিয়ন, ভবিষ্যতে মানে কস্ট ইনকার্ড হয়েছে হলো আমার, টোটাল কস্ট ইনকার্ড হবে এই প্রজেক্টের জন্য হলো 44 মিলিয়ন, তার মধ্যে 18.6 মিলিয়ন খরচ হয়েছে, কিন্তু 18.6 মিলিয়নের মধ্যে 1 মিলিয়ন একটা কি ছিল, অ্যাবনর্মাল কস্ট ছিল, সেই অ্যাবনর্মাল কস্টটাকে নরমাল পিএনএল এ পাঠিয়ে দিতে হবে। এবং বলা হয়েছে যে ওয়ার্ক সার্টিফাইড করছে কতটুকু, 24.5 মিলিয়ন। যদি 24.5 মিলিয়ন ওয়ার্ক সার্টিফাইড করে তাহলে ইনপুট মেথডে এখন আমাকে বলছে যে হোয়াট উড বি অ্যামাউন্ট অফ রেভিনিউ রিকগনাইজ, রেভিনিউ কতটুকু রিকগনাইজ করবেন, লস ইন দ্য ইয়ার এন্ডেড এত, ইফ অ্যান আউটপুট মেথড ইজ ইউজড টু অ্যাসেস প্রগ্রেস, আউটপুট মেথড যদি নেন, আর হোয়াট অ্যামাউন্ট রেভিনিউ ইজ রিকগনাইজ ইন প্রফিট অর লস ইন দ্য ইয়ার এন্ডেড 31st জুলাই ইফ ইনপুট মেথড করি। ইনপুট মেথড, আউটপুট মেথডে সবসময় মনে রাখতে হবে যে ওয়ার্ক যতটুকু সার্টিফাইড করা হয়েছে ঠিক ততটুকুই হবে, দ্যাট মিন্স আপনার রেভিনিউ হবে 24.5 মিলিয়ন। আর ইনপুট মেথডে আপনার টোটাল কস্ট ছিল হলো 44 মিলিয়ন হবে, মানে যেটা এক্সপেক্টেড এস্টিমেটেড, কিন্তু ইনকার্ড হয়েছে 18.56, কিন্তু 18.6 এর মধ্যে 1 মিলিয়ন এক্সক্লুড করতে হবে, যেটা ডাউনগ্রেডের কারণে হয়েছে। এবার আসি আমরা সলিউশনের দিকে তাকাই। দেখেন আমরা যদি ওয়ার্ক সার্টিফাইড মেথড বলি তাহলে আমার ট্রানজিশন প্রাইস ইজ 70 মিলিয়ন, 6 মিলিয়ন ইজ ফিক্সড কনসিডারেশন, সরি 64 ফিক্সড, 6 মিলিয়ন ইজ ভেরিয়েবল, এর মধ্যে টোটাল, কিন্তু বলা হয়েছে that as the project is currently expected to be completed on time, ওখানে কিন্তু বলা হয়েছিল যে তারা অন টাইমেই প্রজেক্টটা কমপ্লিট করবে। there is a line gap, sorry, আচ্ছা, therefore the single most likely ধরে নিতে হবে যে 70 মিলিয়ন রেভিনিউ হবে। ওকে, আউটপুট মানে আমার মূল কনসার্ন ছিল আউটপুট মেথডে। আউটপুট মেথডে দেখেন আমরা যদি টোটাল রেভিনিউ দেখি 70 মিলিয়ন, তার মধ্যে 24.5 মিলিয়ন এত হচ্ছে হলো আমার সার্টিফাই করা হয়েছে, তার মানে 35% আমার ওয়ার্ক সার্টিফাইড।
ঠিক এই 35% আপনাকে রেভিনিউ রিকগনাইজ করতে হবে। অন্যদিকে যদি ইনপুট মেথড হয় তাহলে আমার টোটাল কস্ট ইনকার্ড হয়েছে কত টু ডেট আজ পর্যন্ত হয়েছে হলো এই 18 থেকে যদি 1000 বাদ দিই তাহলে 17,600 মানে 1000 এ নিয়েছি আর 44 দিয়ে ভাগ করলে আমার রেভিনিউ হবে 40%। অর্থাৎ আমরা টোটাল 70 40% রেভিনিউ 28 মিলিয়ন রিকগনাইজ করব। এটা হলো রেভিনিউ রিকগনিশন ইনপুট মেথডে। ইনপুট মেথডে রেভিনিউ রিকগনিশন হবে আপনি কস্ট কতটুকু ইনকার্ড করছেন এবং কস্ট টোটাল কস্ট কত ইনকার্ড হবে তার পার্সেন্টেজ বেসিসে। আউটপুট মেথডে হলো ওয়ার্ক সার্টিফাইড বেসিসে। কোনো কোশ্চেন? এই জায়গাটুকু আমি কিন্তু কস্ট নিয়ে কথা বলছি না, আমি এখন বলছি যে ইনপুট মেথড এবং আউটপুট মেথডের যে মানে কতটুকু আমি রেভিনিউ হিসেবে রিকগনাইজ করব। এটা হলো অ্যাজ পার আইএফআরএস 15 এইভাবে আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে কন্ট্রাক্ট কস্টিং এর ক্ষেত্রে, কন্ট্রাক্ট রেভিনিউর ক্ষেত্রে। কোনো এইটা নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা যদি কোশ্চেন না থাকে একটু আগে আমরা শেষে কোশ্চেন নেব শেষে যদি থাকে। এবার যদি প্রিন্সিপাল এবং এজেন্ট হয়, প্রিন্সিপাল এবং এজেন্টের ক্ষেত্রে অনলি আপনার কমিশনটুকু রেভিনিউ হিসেবে রিকগনাইজ হবে অ্যাজ এ এন্ড বিজনেস এন্টিটি। আপনি যদি এজেন্ট হিসেবে কাজ করেন তাহলে আপনার শুধু রেভিনিউ রিকগনাইজ হবে আপনি যতটুকু কমিশন পাবেন ততটুকু, এর বাইরে বেশি রিকগনাইজ করা যাবে না। এবার আসেন প্রিন্সিপালটা কতটুকু? আপনি ধরেন 30%, সে 30% আপনার অংশ, এই আপনি যে সেল করবেন তার 30% হলে 30% আপনি রেভিনিউ হিসেবে রিকগনাইজ করবেন, বাকিটা আপনি রেভিনিউ হিসেবে রিকগনাইজ করতে পারবেন না, সেটা আপনার না অ্যাজ অ্যান এজেন্ট। এইখানে একটা রিপারচেস এগ্রিমেন্ট আছে, মানে এটা হলো প্রিন্সিপাল এজেন্ট। আমি এখানে কোনো এক্সাম্পল আনিনি ভাই, একদম সহজে করে ফেলছি যে গ্রস রেভিনিউ আপনার যে রেভিনিউ হবে সেটা হবে হলো অনলি পার্সেন্টেজ অফ কমিশন, যেটুকু আপনি কমিশন পাবেন অর ফি। আসেন আমরা রিপারচেস এগ্রিমেন্ট, যদি রিপারচেস এগ্রিমেন্ট থাকে তাহলে আমাদের 3 ধরনের রিপারচেস এগ্রিমেন্ট থাকবে। একটা হলো অব্লিগেশন টু রিপারচেস, এটা হলো ফরওয়ার্ড কন্ট্রাক্ট নামে থাকবে। আরেকটা হলো রাইট টু রিপারচেস, আপনার যদি রাইট টু থাকে তাহলে সেটা কল অপশন। আর আরেকটা হলো অব্লিগেশন টু রিপারচেস এট কাস্টমার রিকোয়েস্ট, কাস্টমার আপনাকে রিকোয়েস্ট করবে যদি আপনি সেল করে দিয়ে আবার বাই করেন, সেল করে দিবেন আবার আপনি বাই করবেন। এই 3 ধরনের টার্মস আছে আপনাদের রিপারচেস এগ্রিমেন্টে। আমরা একটা রিপারচেস এগ্রিমেন্টে সাধারণত এই 3টা টার্মস দিয়ে হয়, তবে এই দুটো জিনিসের মধ্যে আপনাকে কম্পেয়ার করতে হবে। এক, রিপারচেস কন্ট্রাক্ট অ্যাজ ইদার হতে পারে এটা লিজ আর হতে পারে এটা হবে লিজ অর ফাইন্যান্সিং অ্যারেঞ্জমেন্ট, লিজ অর ফাইন্যান্সিং অ্যারেঞ্জমেন্ট। এখন আমরা কখন লিজ বলবো আর কখন ফাইন্যান্সিং অ্যারেঞ্জমেন্ট বলবো এটা যদি আমরা একটু দেখি, যে লিজ বলবো ইফ দ্য রিপারচেস প্রাইস ইজ লেস দেন দ্য অরিজিনাল সেলিং প্রাইস, আপনি যে দামে সেল করলেন তার চেয়ে যদি কম দামে আপনি বাই করেন তাহলে সেটা হবে লিজ। আর ফাইন্যান্সিং অ্যারেঞ্জমেন্ট হলো ইফ দ্য রিপারচেস প্রাইস ইজ মোর দেন দ্য অরিজিনাল সেলিং প্রাইস, তাহলে যে দামে সেল করলেন তার চেয়ে যদি আপনার মানে আপনি রিপারচেস প্রাইস যদি হায়ার হয়, মোর হয়, তাহলে সেটাকে আপনাকে কি করতে হবে, ফাইন্যান্সিং অ্যারেঞ্জমেন্ট হিসেবে অথবা লোন হিসেবে ট্রিট করতে হবে। আমরা একটা এক্সাম্পল নিই তাহলে বেটার হবে। দেখেন জানুয়ারি 1 হেন্ডারসন এন্টার্স ইনটু কন্ট্রাক্ট উইথ টার্নার কত এক্সকাভেটর 350,000 সেল এগ্রিমেন্ট করেছেন। আন্ডার দ্য টার্মস দ্য কন্ট্রাক্ট অ্যান্ডারসন হ্যাজ অ্যান অপশন টু রিপারচেস, সে সেল বাই করে নিতে পারবে 385। তাহলে এই জায়গায় যদি আমরা যাই, যদি কি হয়, যদি রিপারচেস প্রাইস মোর দেন হয়, রিপারচেস প্রাইস মোর হয়, তাহলে এটাকে আমরা ফাইন্যান্সিং অ্যারেঞ্জমেন্ট বলবো। ওয়ান এন্টিটি এত 31 ডিসেম্বর the tenor pays the entity কত 350,000 on January, on December 31st option lapses unexercised, কোনো এক্সারসাইজ করা হয় নাই। এই ক্ষেত্রে দেখেন
আমাদের সলিউশনটা আসবে এরকম যে আমি ক্যাশ রিসিভ করে ফেলছি, আমি সেল করে ফেলছি, সেল করে এই ক্ষেত্রে এটা আমার একটা ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি ক্রিয়েট হবে। আমি এটাকে একটা ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট হিসেবে দেখতে হবে। এবং আপনি যে ক্যাশ রিসিভ করে সেল করলেন, সেল করে আপনি সেলের জন্য আমাকে জার্নাল দিতে হবে ক্যাশ ডেবিট আর ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি ক্রেডিট, মানে হলো লোন লায়াবিলিটি, এক কথায় লোন, এটা লোন হিসেবে ট্রিট হবে। এবং আপনি যে 35,000 টাকা বেশি ইন্টারেস্ট মানে বেশি দিলেন, এটা হবে একটা ফাইন্যান্সিং কস্ট, অর্থাৎ ফাইন্যান্সিং কস্ট হিসেবে ফাইন্যান্স এক্সপেন্স ডেবিট হবে আর ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি ক্রেডিট হবে। আর আপনি যখন রেভিনিউ রিকগনাইজ করবেন টার্নার অ্যান্ডারসন শুড অ্যাকাউন্ট ফর ট্রানজাকশন ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট, আপনি যখন রেভিনিউ রিকগনাইজ করবেন তখন আপনি ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিকে ডেবিট করে দিবেন। আর এইখানে কেন এটা হলো জানেন, এটা কিন্তু এইভাবে আসার কথা ছিল না। এইটা হলো এই যে অপশনটা এক্সারসাইজ করা হয় নাই বলে এটাকে ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিকে ডেবিট করা হয়েছে আর রেভিনিউ রিকগনিশনকে ক্রেডিট করা হয়েছে। অপশনটাকে রিকগনাইজ করা মানে আনএক্সারসাইজ ছিল, আনএক্সারসাইজ করার কারণে এটা রেভিনিউ টোটাল লায়াবিলিটি আপনার ডেবিট হয়ে গেছে এবং রেভিনিউ রিকগনিশন ক্রেডিট হয়ে গেছে। এক্সাম্পলটা মনে আপনাদের কাছে ক্লিয়ার না, আমরা আপনাদের এই রিগার্ডে কোশ্চেন থাকলে পরবর্তীতে আপনাদের একটা এক্সাম্পল শেয়ার করে দিব আমি। আচ্ছা আমরা এই এক্সাম্পলটা দেখি, এই এক্সাম্পলটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে প্লিজ। বিল্ডার্স স্পেসিফাইজ বিল্ডিং কোয়ালিটি, একটা বিল্ডিং মানে বিল্ডিং এক্সারসাইজ করবে কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টের ক্ষেত্রে প্লট অফ ল্যান্ড টু ফাইন্যান্স পিএসসি এর কাছে। আনকানেক্টেড কোম্পানি, কোনো কানেক্টেড কোম্পানি না, তার কাছে সে কি করছে ফ্ল্যাট, আচ্ছা মার্চ এত সেল করা হয়েছে 101.5 মিলিয়নে। বিল্ডার্স লিমিটেড রিটেইনস রাইটস অফ অ্যাক্সেস এন্ড সুপারভিশন ওভার প্লট, এবং বিল্ডিং কর্পোরেশন নিজে এটার কন্ট্রোলে রেখেছেন এবং অ্যাক্সেস রাখছেন, রাইট টু বিল্ড অন দ্য ল্যান্ড, সেখানে বিল্ডিং করবে। and the right to buy the plot back again, আবার সে এই প্লটটাকে কিনে নিবে, সেই কেনার প্রাইস হচ্ছে 1.5, অর্থাৎ আমি 1.5 এ আমি প্লটটাকে সেল করে দিলাম, আর হলো 1.9 মিলিয়নে আমি আবার পে ব্যাক করব, এবং মার্কেট প্রাইস যদিও এটা 2.5। এখন বলা হয়েছিল এই যে এই জায়গাটায় যে যদি আমার ফাইন্যান্সিং অ্যারেঞ্জমেন্টে পারচেজ প্রাইস মোর দেন হয় তাহলে অবশ্যই সেটাকে লায়াবিলিটি হিসেবে ট্রিট করতে হবে, সেটাকে কি করতে হবে লোন হিসেবে ট্রিট করতে হবে। অর্থাৎ এটাও একটা ফাইন্যান্সিং অ্যারেঞ্জমেন্ট, আমি সেল করছি 1.5 মিলিয়নে, কিন্তু আমি কি করেছি যে আমি আবার বাই করে নিব, মানে বাই করে নিব হলো 1.9 মিলিয়নে, এই পার্থক্যটা হবে হলো ফাইন্যান্সিং কস্ট। আমরা যদি সলিউশনের দিকে তাকাই, ইট ইজ আ রাইট টু রিপারচেস কল অপশন, রিপারচেস প্রাইস ইজ মোর দেন হায়ার দেন দ্য সেলিং প্রাইস, this is a financial arrangement, building should be continued as an asset, asset হিসেবে ট্রিট করতে হবে, liability should be recognized 1.5 million আর 0.4 million is a finance cost in the profit and loss account। তবে একটা কথা খুব খেয়াল করে মনে রাখতে হবে, যখন কোনো অ্যাসেট এই ধরনের ফিনান্সিয়াল অ্যারেঞ্জমেন্টে যাবে, এই ধরনের অ্যারেঞ্জমেন্টে যাবে, ওই প্লটটা অবশ্যই ওই অ্যাসেটটা অবশ্যই কারেন্ট অ্যাসেটের মধ্যে নিয়ে যেতে হবে, ওই অ্যাসেটটা কোথায় রাখতে হবে কারেন্ট অ্যাসেটের মধ্যে রাখতে হবে, এটাকে কোনোভাবেই এটাকে ফিক্সড অ্যাসেটের মধ্যে রাখা যাবে না। এটাই বলছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, এটা কারেন্ট অ্যাসেট হিসেবে রাখতে হবে এবং এটাকে কোনোভাবেই নন কারেন্ট অ্যাসেটের মধ্যে রাখা যাবে না যদি এই ধরনের কোনো ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্টে রিপারচেজ এগ্রিমেন্ট হয়। আচ্ছা আমরা লাস্ট এক্সাম্পল, একটা এক্সাম্পল আছে, দুটো এক্সাম্পল আছে, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। আরেকটু ধৈর্য ধরে ভাই, আরেকটু প্লিজ। সেটা হলো যদি কাস্টমার লয়ালিটি থাকে, আমরা কাস্টমার লয়ালিটি স্কিম থাকে, যেমন আমরা স্বপ্নতে পারচেজ করি অথবা বিভিন্ন জিম অথবা এই ধরনের কোনো কিছু হয়, আমরা যে বাই করে মানে
রয়্যালিটি ফেসিলিটিস থাকে, অর্থাৎ ফ্রি ফেসিলিটিস থাকে, সেই ধরনের ফেসিলিটিস গুলাকে আমাদের যেটা করতে হবে সেটা হলো এইখানে আমাদের যতটুকু রয়্যালিটি পোর্শন, আমরা যদি আমরা একটা এক্সাম্পল নিয়ে আসছি সরাসরি, তাহলে এটা আপনাদের জন্য সুবিধা হবে। একটা জিমে বলা হয়েছে যে একটা রয়্যালিটি স্কিম দেওয়া হয়েছে, আমার ফ্রি চার্জ একটা হলো যে ভিজিট যারা করবে তাদের 10 ভিজিটের জন্য 10 ভিজিট একটা ফ্রি দেওয়া হবে, অর্থাৎ 10তম ভিজিটটা যদি টোটাল কেউ 10 বার ভিজিট করে তাহলে একবার তাকে 10তম ভিজিটটাকে ফ্রি দেওয়া হবে। এখন এই জায়গাটাই হলো যে আমাদের কাস্টমার ভিজিট টোটাল নাম্বার ছিল 94,995 টাইমস এবং পেমেন্ট হলো পার ভিজিটে 10 টাকা। সো আর্নিংস টোটাল আমার ম্যাক্সিমাম ফ্রি ভিজিট হবে হলো যদি পার 10 তে হয় তাহলে আমাদের যদি 9 দিয়ে ভাগ করি তাহলে মানে 9টা ভিজিটে একটা ফ্রি দিব, অর্থাৎ 10তম ভিজিট। তার মানে হলো আমাদের এতটুকু ফ্রি ভিজিট হবে এরকম ফ্রি ভিজিট এইভাবে বলা হয়েছে কোশ্চেনে। এবং পার ভিজিট স্ট্যান্ডার্ড প্ল্যান প্রাইস হলো স্ট্যান্ড অ্যালোন প্রাইস, অর্থাৎ প্রত্যেকটা ভিজিটের প্রাইস হলো 10 পাউন্ড করে। জিম এক্সপেক্ট দ্যাট এই যে 10,550 মানে জিম এক্সপেক্ট দ্যাট 7,400 ভিজিট ফ্রি ভিজিট এবং তার মধ্যে এক্সারসাইজ করবে হলো 4,350। যদি 4,350 হয় সেই ক্ষেত্রে আমরা যদি টোটাল 10 টাকা করে আমাদের ভিজিটের পরিমাণ দেখি তাহলে আমরা টোটাল রেভিনিউ হবে এতটুকু, কিন্তু আমি টোটাল রেভিনিউর মধ্যে দুইটা অংশে ভাগ করতে হবে, একটা হলো ফ্রি ভিজিটের জন্য আর একটা হলো টোটাল রেভিনিউর জন্য। এইখানে যদি আমরা টোটাল ভিজিটের জন্য বলি তাহলে 70 আমরা এক্সপেক্ট করছি যে ফ্রি ভিজিট হবে 7,400, তাহলে 7,400 জন্য যে ভ্যালু প্লাস 949 অর্থাৎ ওই যে 9 টাইমসে যে আমাদের ভিজিট হয়েছে, এই টোটাল রেভিনিউ হবে মানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের ভ্যালু আসবে হলো আমাদের টোটাল ভিজিটের ভ্যালু আসবে হলো 94950। কিন্তু কথা হচ্ছে এই যে আমরা মাল্টিপ্লাই করলাম এই যে এইটুকু 94950 এটা আসলো, এটার মধ্যে দুটো অংশ আছে, একটা হলো রয়্যালিটির জন্য আর একটা হলো নরমাল রেভিনিউর জন্য। রয়্যালিটির জন্য হবে এতটুকু 74, রয়্যালিটির জন্য হবে হলো 74,000 আর বাকিটা হবে হলো আমার কিসের জন্য, আমাদেরকে এটা প্রোরেটা বেসিসে আমাদেরকে রেভিনিউ রিকগনাইজ করতে হবে, অর্থাৎ নরমাল ভিজিট এবং আমার ফ্রি ভিজিট টোটাল সাম করলে যেটা আসবে সেটাকে যদি আমরা প্রোরেটা বেসিসে করে ফেলি তাহলে আমাদের ভিজিটের জন্য জিম ভিজিটের জন্য আমাদের রেভিনিউ রিকগনিশন করতে হবে এইভাবে টোটাল নাম্বার অফ ভিজিট দিয়ে, মানে আমরা প্রোরেটা করব হলো এই অংশটুকু আর এই অংশটুকু টোটাল সাম করব, টোটাল সামে করে পুরোটা বেসিসে যতটুকু ভাগ করব, অর্থাৎ রয়্যালটি স্ট্যাম্পের জন্য কতটুকু আসে আর নরমাল জিম ভিজিটের জন্য কতটুকু আসে ততটুকু আমরা সেগ্রিগেট করতে হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, আমার কাছে আপনাদের প্রশ্ন আসতে পারে এই যে 10 ভিজিটের জন্য এতটুকু হইলো এই 68,652 আমরা ভাগ করলাম, এই যে আমরা এটাকে দুই ভাগে স্প্লিট করলাম দুটো ভাগে ভাগ করে আমাদের একটা হলো রয়্যালটির জন্য অর্থাৎ ফ্রি ভিজিটের জন্য আর একটা হলো নরমাল রিকগনিশনের জন্য, মানে নরমাল রিকগনিশনের জন্য নরমাল ভিজিটের জন্য সেগ্রিগেট করে দুটো অংশে। এক মিনিট, আচ্ছা
নরমাল ভিজিটের জন্য আমাদেরকে রিকগনাইজ করতে হবে 8 অন 888 অন 28298। আরেকটা হলো যে আমাদের রয়্যালটি অপশন। এখন রয়্যালটি অপশনের জন্য এই জায়গাটা হলো ট্রেক্সটা কি আমার টোটাল 74,000, তার মধ্যে 68,000 আমার রেভিনিউ আসলো, কিন্তু 68 এর পুরোটা আমি এই বছর রেভিনিউ রিকগনাইজ করতে পারবো না, কারণ বলা হয়েছে যে 4350 এক্সপেক্টেড টু ফ্রি ভিজিট এই বছরে মানে অ্যামাং 7400 এর মধ্যে আমার 4350 ভিজিট এবার ভিজিট করবে এক্সপেক্টেড, ঠিক ওই অতটুকু রেভিনিউ, অর্থাৎ টোটাল 68,000 কে আমরা যদি ভাগ করি টোটাল 7400 দিয়ে এবং মাল্টিপ্লাই করি 430 দিয়ে, এতটুকু আমার হলো রয়্যালিটি থেকে রেভিনিউ আসবে। আর এটা তো আমরা নরমাল জিম ভিজিট থেকে চলে আসলো, অর্থাৎ টোটাল রেভিনিউ 31 ডিসেম্বর 2027 এ রিকগনাইজ করতে হবে এতটুকু। এটা হলো রয়্যালিটির ক্যালকুলেশন। রয়্যালটি স্কিম যদি থাকে, যেটা আমরা বিভিন্ন সুপার শপে গেলেও কিন্তু রিকগনাইজ মানে এরকম আমাদের এগেইনস্টে ওই এইভাবে ক্যালকুলেশন করতে হয়। যেমন আরং থেকে যদি আপনি পারচেজ করেন, ওরা একটা আপনাকে কার্ড দেয়, রয়্যালটি কার্ড। বিল এন্ড হোল্ড অ্যারেঞ্জমেন্ট, এইখানে যদি দেখি বিল এন্ড হোল্ড অ্যারেঞ্জমেন্ট হলো এক্সিস্ট করবে কখন, কয়েকটা কন্ডিশন আছে। এক, কাস্টমার, আমরা বিল করে দিয়েছি, কাস্টমার হ্যাভ রিকোয়েস্টেড দ্য অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ আমরা বিল করেছি এবং সে বলছে যে আপনি প্রোডাক্টটা আমার কাছে রেখে দেন, আপনার কাছে রেখে দেন। তারপরে হলো প্রোডাক্ট মাস্ট বি আইডেন্টিফাইয়েবল, প্রোডাক্ট রেডি ফর ফিজিক্যাল ট্রান্সফার, আর সেলার মাস্ট নট বি এবল টু ইউজ দ্যাট, অর্থাৎ যে অ্যাসেটটা সেল হবে সেই অ্যাসেটটা এনি টাইম ট্রান্সফারেবল হবে এবং সেটা ইউজ হবে না, তখনই আমাদের বিল এন্ড হোল্ড অ্যারেঞ্জমেন্ট আসবে। আর এই বিল এন্ড হোল্ড অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দিই, আমাদের শেষের পর্যায়ে আমরা চলে আসছি, যেটা হলো বিল এন্ড হোল্ড অ্যারেঞ্জমেন্টে হলো 31 মার্চ 2027 এ জোহান সেলস অ্যান ইভেন্ট প্লাস স্পেয়ার পার্টস ওভেন, একটা ওভেন সেল করবে আর একটা স্পেয়ার পার্টস সেল করবে, তার ভ্যালু হয়েছে হলো কত 220,000, প্রাইস স্প্লিট 20,000, 2 লাখ এন্ড 20,000। এবার আমাদের কি বলা হয়েছে যে জোহান ডেলিভার দ্য মেশিন 31 মার্চ, সাথে সাথেই মেশিনকে 31 মার্চ সে মেশিনটাকে কি করেছে, ডেলিভার করে দিয়েছে। এবার বাট আস্ক টু হোল্ড দ্য স্পেয়ার পার্টস টুকু বলছে বাই দ্য মার্কোর কাছে যে সেল করেছে উনি বলছেন মার্কো, বিকজ মার্কোস ফ্যাক্টরি ওয়াজ ভেরি ক্লোজ টু জোহানস ওয়্যারহাউস, জোহানস এক্সপেক্ট টু হোল্ড স্পেয়ার পার্টস কত 2 থেকে 4 ইয়ার্স পর্যন্ত। এখন বলছে the spare parts kept separately in the warehouse cannot be used sold by Johan and ready for immediate use, deliver, collection। এই ক্ষেত্রে যদি হয় এইটা হচ্ছে একটা বিল এন্ড হোল্ড অ্যারেঞ্জমেন্ট। বিল এন্ড হোল্ড অ্যারেঞ্জমেন্ট হইলে এরকম ক্ষেত্রে যদি হয়, বলছে এখন কোশ্চেন হলো এক্সপ্লেইন দা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ট্রিটমেন্ট ইস্যুস, তখন আপনি এটাকে কিভাবে রিকগনাইজ করবেন। এটা হলো যে আপনাকে যদিও জোহান ফিজিক্যাল পজিশন কোথায় রাখা হয়েছে, জোহানের কাছে ম্যাক্রো রিটেইনস দা কন্ট্রোল, ম্যাক্রোর কাছে কিন্তু কন্ট্রোল থাকবে, যদিও ফিজিক্যাল পজিশনটা কার কাছে আছে, জোহানের কাছে আছে। আরেকটা হলো বাট হি ক্যান নট ইউজ দ্যাট, কে, জোহান এটা ইউজ করতে পারবে না, রিলিজ যে কোনো সময় ইমিডিয়েটলি ডেলিভার করতে পারবে। সো ইটস আ বিল and hold arrangement. There are potentially 3 performance obligation. এক, provision of the oven, এখানে ওভেনটাকে দিতে হবে, স্পেয়ার পার্টস, আরেকটা হলো স্টোরেজ পার্টস। কিন্তু বলা হয়েছে যে স্টোরেজ কস্টটা ইনসিগনিফিকেন্ট, স্টোরেজ কস্টটা কি ইনসিগনিফিকেন্ট, হোল্ডিং কস্টটা কি ইনসিগনিফিকেন্ট, হোল্ডিং কস্টটা হচ্ছে হলো ইনসিগনিফিকেন্ট, সুতরাং এটা আর কিছু করতে হবে না।
এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, the performance storage of the যে deemed to be insignificant, এই ক্ষেত্রে performance obligation to provide the machine and the spare parts appear to be made, so full 220,000 আমরা রেভিনিউ রিকগনাইজ করতে পারবো। আমরা এতটুকু হলো বিল এন্ড হোল্ড অ্যারেঞ্জমেন্ট, আরো কয়েকটা টার্মস রয়ে গেছে সেটা আমরা কমপ্লিট করতে পারলাম না। অ্যাকচুয়ালি দুইটা সেশন আমরা নেওয়ার চেষ্টা করেছি, লাস্ট সেশনে আমাদের পার্টিসিপেশন অনেক বেশি ছিল, আজকের সেশনে আমাদের পার্টিসিপেশন অনেক কম। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা গ্রুপে করবেন এবং এখন সরাসরি করতে পারেন। আমরা যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এখন করতে পারেন, অথবা গ্রুপে দিয়ে দিলে তখন আমি গ্রুপে তা আপনাদের আনসার দিয়ে দেব। আর এই মুহূর্তে থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন আমার কাছে। ভাইয়া একটু স্লাইডগুলো কি আমাদেরকে শেয়ার করা যায়? হ্যাঁ, শেয়ার করে দেব, গ্রুপে শেয়ার করে দেব। জি, থ্যাংক ইউ। শেয়ার করে দিব। আর কেউ? আর কেউ? আমরা যে স্লাইডগুলো দেখে কোশ্চেন থাকলে আপনাকে নেক্সট ক্লাসে আমরা জানাতে পারবো না ভাই? কথা বুঝতে পারিনি, প্লিজ। ভাইয়া ওই যে স্লাইডগুলো দেখে আমাদের জন্য কোনো কোশ্চেন থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আপনার সাথে শেয়ার করতে পারবো না? পারবেন পারবেন পারবেন। থ্যাংক ইউ। অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। ঠিক আছে, আমরা এটাকে শেয়ার করে দিব। আর কোনো আপনাদের কি কোনো কোশ্চেন আছে? আমার মনে হয় নাই, আমরা শেষ করতে পারি। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।